1436। কি বলেছে এটা দেখুন? In the consolidated test of saturated power, pure water pressure is 0. এইটা আমরা পড়েছি এখন? Consolidated Dehn test কি জিনিস? এই টার্মটা পড়েছি? এটা কোন না চ্যাপ্টার? না স্যার, এটা শেয়ার স্ট্রেন্থের এটা সিয়াস্টেন একে স্যার, বলে এটা ট্রাইক্সেল। ইডি টেস্ট। তাহলে এখনো তো পড়িনি, তাহলে কি করে জানবেন? ড্রেন্ড হচ্ছে, ড্রেন্ড হলে কি হবে? জল বেরোবে না থাকবে? দেখুন এখান থেকে অ্যান্সার করতে পারবেন। স্যার আউট হয়ে যাবে স্যার। আউট হয়ে গেলে তাহলে পুরো ওয়াটার প্রেসার কি হবে? স্যার কমে যাবে স্যার। তাহলে কোনটাতে জমবে? মানে কনসলিডেট মানে কি? জল বেরোনো। হ্যাঁ আর স্যার। ড্রেন মানেও জল বেরোনো। তাহলে বোথ দিকেই হবে না অ্যান্সার? যদি কোশ্চেনটা এরকম থাকতো, ইউডি টেস্ট থাকতো ধরুন, ইউডি আনকনসলিডেটেড ড্রেন। আনকনসলিডেটেড মানে কি? জল বেরোচ্ছে না, তাই তো? না স্যার। আর ড্রেন মানে জল বেরোচ্ছে, ডি মানে। তাহলে সেকেন্ড স্টেজে পুরো ওয়াটার প্রেসার জিরো হতো ইনিশিয়ালি, থাকতো। বা যদি সিইউ টেস্ট বলতো, যদি সিইউ যদি বলতো, তাহলে প্রথমটা কনসলিডেটেড, কনসলিডেটেড মানে জল বেরোনো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে জিরো। আর আনড্রেন, আনড্রেন মানে জল বেরোচ্ছে না, তাহলে এইখানে জিরো হবে না, তাহলে ফার্স্ট স্টেজে জিরো হবে। এটা নাম থেকেই করা যায় এটা, ঠিক আছে? এগুলো পড়াবো, এটা ইয়ে, ইয়ে প্যাসেজ একটা প্রশ্ন একটু, ঠিক আছে? ইয়ে আসতে বলছি, সিআর স্ট্রেন্থের কোশ্চেন এটা। আর আছে বলুন যদি থাকে। কোশ্চেন হচ্ছে তো, মানে যা পড়ছি আমরা, দেখছেন তো যে কোশ্চেনগুলো করা যাচ্ছে কিনা? কোনো টপিক যদি মনে হয় যে এটা পড়িনি বা পড়ানো দরকার, বা কোনো জিনিস মনে হয় যদি অ্যাড করা দরকার, তো সেগুলো বলবেন না, সেইগুলোকে আমি তাহলে পড়িয়ে দেবো সেরকম। কোশ্চেন করতে গিয়ে যদি মনে হয় যে কোনো জিনিসটা মনে হচ্ছে পড়িনি আমরা, কোনো টপিক বা কিছু পয়েন্ট যদি মনে হয়, মোটামুটি সবই পড়িয়ে দিচ্ছি, সেরকম কিছু বাদ দিইনি। বাকিগুলো কি হয়ে গেছে নাকি? মানে কোশ্চেন করেছেন প্র্যাকটিস? হ্যাঁ স্যার করেছি। ঠিক আছে, বাকিদের কিছু আছে নাহলে শুরু করবো তাহলে। আজকে একটা ছোট্ট চ্যাপ্টার পড়বো, এর ডিস্ট্রিবিউশন। একদম ছোট চ্যাপ্টার, আজকেই শেষ হয়ে যাবে। এখান থেকে মেনলি কি কোশ্চেন আসবে? এখান থেকে কোশ্চেন আসবে, কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো মনে রাখতে হয়। সেই ফর্মুলা বেসিসে একটা দুটো ছোটখাটো এমসিকিউ আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়। একটা এমসিকিউ এলেও আসতে পারে, নাহলে অনেক পরীক্ষা আসেও না। তো জাস্ট হালকা করে পড়বো এগুলোকে। আর মেন যেটা হচ্ছে, আমরা যে চ্যাপ্টারগুলো এখন পড়ে এলাম, কি কি চ্যাপ্টার পড়ে এসেছি? এক নম্বরে হচ্ছে ধরুন বেসিক প্রপার্টিজ, দুইয়েতে না, এক নম্বর হচ্ছে ফরমেশন অফ সয়েল, দুইয়েতে বেসিক প্রপার্টিজ, তিনেতে ক্লাসিফিকেশন, চারেতে পড়েছি আমরা হচ্ছে পারমিয়াবিলিটি, এগুলো পড়েছি তাই তো? না, ক্যাপিলারিটি পড়েছি, ক্যাপিলারিটি পড়েছি চারে। পাঁচে পারমিয়াবিলিটি, সিপিএস এগুলো পড়েছি পাঁচে। ছয়ে সিপিএস পড়েছি, সাথে তারপর পড়েছি কম্প্যাকশন, আটে কনসোলিডেশন, আর এই নয়ে স্ট্রেস ডিস্ট্রিবিউশন হচ্ছে। এরপরে আমাদের মেন বড় চ্যাপ্টার হচ্ছে একটা সিয়াস্টেন, 10 নম্বরটা, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 11তে হচ্ছে ইয়ে আমার আর্থ প্রেসার। 12তে আছে হচ্ছে আমাদের ইয়ে 12তে আছে স্টেবিলিটি অফ ফ্লু, একদম ছোট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট নয় অতটা। আর 13তে হচ্ছে ফাউন্ডেশন। এই তিনটে হচ্ছে মেন চ্যাপ্টার এখন পড়ার আমাদের, তাহলে মোটামুটি সিলেবাসটা আমাদের শেষ হয়ে যাবে। তো চেষ্টা করছি মানে যাতে মার্চে এগুলো মোটামুটি সব শেষ হয়ে যায়, অনেকটাই টাইম লেগে গেল আমাদের। আর এরপরে আমি যেটা ভেবেছি যে সোম থেকে পড়ানো শুরু করবো। এনভায়রনমেন্টটা আমরা পড়ে নিতে পারবো, যেহেতু অনেকটা টাইম চলে গেল। তো সয়েলের পর থেকে সোমগুলো পড়িয়ে দেবো, সোম স্ট্রাকচারের মানে স্ট্রেংথের সোমের যা রিলেটেড চ্যাপ্টার আছে যেগুলো, সোম স্ট্রাকচার, আরসিসি, স্টিল,
আর তার আগে একটু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা একটু দুটো পড়াবো, একটা দুটো ক্লাসে। আর এই চ্যাপ্টার কটা পড়ে দিলে অনেকটাই মোটামুটি কভার হয়ে যাবে আমাদের। তো এই কটা টার্গেট আমার আছে মে মাসের, না হলেও জুন মাসের মধ্যে, যাতে এই কটা মোটামুটি যাতে হয়ে যায়। তাহলে আমাদের স্ট্রাকচার সাবজেক্টগুলো হয়ে গেল, প্লাস সয়েলটা হয়ে গেল, এনভায়রনমেন্ট আর বাকি যে সাবজেক্টগুলো থাকবে তারপর সেগুলো পড়িয়ে দেবো। ঠিক আছে, তো এটাই যেমন টার্গেট নিয়ে দেখা যাক কি করা যায়। মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে পড়ানো শুরু করছি। আজকে বলবো স্ট্রেস ডিস্ট্রিবিউশন। তাহলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন কি জিনিস? এই যে আমরা এত চ্যাপ্টারে আগে তো পড়ে এলাম, যে চ্যাপ্টারগুলোতে যে একটা সয়েল ছিল, সয়েলের পর আমরা কোনো একটা ধরুন কিছু একটা বানাচ্ছিলাম, ধরুন একটা বাড়ি বানাচ্ছিলাম, একটা বাড়ি বানাচ্ছিলাম, তাহলে আলটিমেটলি তার কি আসছিল? তার একটা ফুটিং আসছিল সয়েলের মধ্যে। এবার এই বাড়িটার জন্য কি হচ্ছিল? একটা লোড আসছিল বাড়িটার উপর, ফুটিং গুলোর উপরে, তাহলে একটা লোড আসছিল। তাহলে এই লোডটা পার্টিকুলারলি একটা ডেপথ অফ সয়েলে গিয়ে আমার কত মানে স্ট্রেস স্ট্রেস জেনারেট করছে, সেগুলো আমরা শিখেছি, তাই তো? সয়েলের মধ্যে ধরুন এই ডেপথটা ধরুন এটা একটা এইচ ডেপথ আমার সয়েলের। তাহলে আমি যদি বলি এইচ ডেপথে গিয়ে একটা পয়েন্ট আছে আমার, এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টে কত এফেক্টিভ স্ট্রেস হচ্ছে আমরা বার করেছিলাম, তাই তো? কিভাবে বার করেছিলাম বলুন, কিভাবে বার করেছিলাম এই পয়েন্ট এফেক্টিভ স্ট্রেস? এই পয়েন্টের এফেক্টিভ স্ট্রেস কিভাবে বার করেছিলাম? টোটাল স্ট্রেস বার করেছিলাম, সেখান থেকে আর পুরোটা পুরোটা প্রেসারটা বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে টোটাল স্ট্রেস যখন কি হবে ভ্যালু, এই পয়েন্টের, এটা যদি কিউ হয়, কিউ প্লাস গামা জিরো, এইচ। হ্যাঁ জিরো হবে না। তাহলে প্রথমে হচ্ছে গামা ইন্টু এইচ, যে নর্মাল কন্ডিশন, প্লাস কিউ। পুরোটা প্রেসার কি হবে? আমি এখানে ওয়াটার টেবিলটা দিইনি, তো আমি দিতে পারি মাঝখানে একটা ওয়াটার টেবিল দিতে পারি, বা উপরেও দিতে পারি। ধরলাম ওয়াটার টেবিল নেই, মানে ড্রাই সয়েল, তাহলে জিরো। বা আমি ধরলাম ওয়াটার টেবিলটা এরকম জায়গায় আছে, তাহলে জিরো হয়ে যাবে। আর এফেক্টিভ স্ট্রেস হচ্ছে গামা ইন্টু এইচ প্লাস কিউ। তাহলে আমরা শিখে গেছি যে পার্টিকুলার একটা লোডের জন্য সয়েলে পার্টিকুলার একটা ডেপথে আমাদের কি তার এফেক্টিভ স্ট্রেস আসছে। এফেক্টিভ স্ট্রেসটা কি আছে? সয়েলে, ওয়াটারে, সলিডে না এয়ারে? সলিড। সলিড। সলিডে আছে এফেক্টিভ স্ট্রেস। তাহলে আমরা শিখে গেছি। এবার ধরুন, এবার আমাদের যেটা মেন কাজ হচ্ছে, এই যে এফেক্টিভ স্ট্রেসটা এলো, একটা সয়েলের মধ্যে পড়ছে তো না? এবার এই এফেক্টিভ স্ট্রেসটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় আমাদের সয়েলের মধ্যে, সেটা আমার জানা। মানে এই যে ধরুন এই যে লোড অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আছে লোডের, তাহলে এই ঠিক এর নিচে যে পয়েন্ট আছে তার স্ট্রেস যা হবে, আর এখানে একটা পয়েন্ট আছে তার স্ট্রেস কি সেম হবে না আলাদা হবে? এবার আমার আলাদা কাজ হবে। হুম, আলাদা হওয়া উচিত, তাই তো? হ্যাঁ মানে যেখানে ধরুন আমার এই লোডটা কাজ করছে, এই পয়েন্টে কাজ করছিল পয়েন্ট লোডটা, তাহলে আমরা মানে আন্দাজ করে বলতে পারি যে এইখানে হয়তো বেশি হবে, আর এইখানে দূরে গিয়ে কম হবে, তাই তো? হ্যাঁ স্যার। কম হবে। কিন্তু এতক্ষণ দেখবেন আমরা যা ইয়ে করেছিলাম, মানে এফেক্টিভ যেগুলো পড়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে সব আমরা এই প্লেনটা বার করছিলাম তো পয়েন্ট এ তে আমরা বার করছিলাম, আমরা ধরে হ্যাঁ নিয়েছিলাম হ্যাঁ যে সব জায়গাতেই মোটামুটি সেম, তাই ধরছিলাম তো আমরা। হ্যাঁ ভালো হ্যাঁ করে হ্যাঁ দেখুন, এইটা কেন ধরছিলাম, এইটা ধরার কারণটা হচ্ছে, এই যে সয়েলটা ছিল, ব্লকটা সয়েলের, দুটোর মধ্যে কি তফাৎ সেটা আমি বলে দিচ্ছি। এই যে সয়েলের ব্লকটা ছিল, আমরা এই পুরো সয়েলটাকেই কনসিডার করছিলাম তখন। না, জিনিসটা এরকম ছিল। দাঁড়াও, আমি পাশে এঁকে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ডিফারেন্সটা। এই চ্যাপ্টার আগের চ্যাপ্টার ডিফারেন্সটা কি সেটা আমি বোঝাতে চাইছি, ঠিক আছে? উম, দাঁড়াও, আমি এখান থেকে এই ফুটিংটাকে সরিয়ে দিলাম, দিয়ে একটা লোড জাস্ট এঁকে দিলাম।
আমরা এরকম পড়েছিলাম। এবার দেখুন দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কি? আমরা যখন এইটা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, তো এই আগের চ্যাপ্টারে এটা পড়েছিলাম, আমাদের যে সারচার্জটা ছিল, সারচার্জের ইউনিট কি ছিল মনে আছে কাউরে? এই যে কিউটা ইউনিট কি ছিল? Sorry, সারচার্জটা লোড ছিল না, মানে লোড বলছি, সারচার্জটা ফোর্স ছিল না স্ট্রেস ছিল না প্রেসার ছিল? কি ছিল সারচার্জ? সারচার্জ কি ছিল? ফোর্স, স্ট্রেস না প্রেসার? স্ট্রেসই তো ছিল ওটা স্যার। স্ট্রেস ছিল। স্ট্রেস আর প্রেসারের মধ্যে তফাৎ কি? ও আচ্ছা স্যার, প্রেসার ছিল, প্রেসার মানে একই ইউনিট ওটা। সারচার্জের আরেকটা নাম কি ছিল? ওভারবার্ডেন প্রেসার। এটা সারচার্জের আরেকটা নাম। স্ট্রেস আর প্রেসার হ্যাঁ কিন্তু গুলিয়ে ফেললে হবে না, কিন্তু স্ট্রেস কিন্তু ইন্টারনালি জেনারেট হবে, আর প্রেসার হচ্ছে এক্সটার্নালি। তাহলে এখানে এক্সটার্নাল পড়ছে মানে বাইরে বিল্ডিংটার জন্য, তাহলে আলটিমেটলি এটা ইকুইভ্যালেন্ট টু স্ট্রেস বলতে পারি আমরা, কারণ ইউনিটের দিক থেকে আমরা যেটা ভাবছি। আর আমরা এখানে যেটা কনসিডার করছিলাম, দেখুন এই আগেতে যে এই যে সয়েল ব্লকটা তার ওয়েটটা হয়তো সমান সব জায়গাতে, ঠিক তো? এই হ্যাঁ পয়েন্টটার উপরেও যা সয়েল আছে এই পয়েন্টটা তার উপরে তাই সয়েল আছে, গামা ইন্টু এইচ সব জায়গাতেই, এখানেও গামা ইন্টু এইচ, এখানেও গামা ইন্টু এইচ, এখানেও গামা ইন্টু এইচ। তাহলে আমরা কি ধরছিলাম, এই যে প্রেসারটা ছিল এটা ইকুয়ালি ওভারঅল পয়েন্টে ছিল। যেহেতু প্রেসার, প্রেসার ইউনিট কি? কিলো নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক? তাহলে আমরা তখন কি ধরছিলাম যে যে সয়েল ব্লকটা আমি কনসিডার করছি তার মধ্যে ইকুয়ালি সেটা সারচার্জটা ডিস্ট্রিবিউটেড আছে, তাই তো? তাহলে এই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ দেখুন আপনার প্রত্যেকটা পয়েন্টেই দেখুন প্রেসার বা স্ট্রেস সমান আসবে, কারণ সেম পয়েন্টের ওপরই দেখুন আপনার কিউ লোড আছে, সারচার্জ। আর সয়েলও দেখুন গামা ইন্টু এইচ আছে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এই জিনিসটা মানে কি হবে বলুন, আমি যদি একটা ওইচারের নিচে র্যাপ্ট করি, তাহলে র্যাপটা তো ধরুন আমি ধরুন একটা ওইচারের নিচে র্যাপ্ট করি, ঠিক? তাহলে র্যাপ্টের প্রেসারটা দেখুন যতটা নিচে সয়েল আছে সব জায়গাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে ওটা, আমি ধরে নিচ্ছি, তাই হুম তো? হুম, তাহলে এইটার নিচে যতগুলো পয়েন্ট আছে সবগুলো সিমিলার স্ট্রেসে থাকছে। আমরা এগুলো আগের চ্যাপ্টার পর্যন্ত পড়েছিলাম কিন্তু। এবার যেটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন মেনলি যেটা পড়ছি, এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা এই যে ধরুন এখানে বড় কিউ দিয়েছি, এখানে ছোট কিউ দিয়েছি, মানে এই কিউটার ইউনিট হচ্ছে কিলো নিউটন, মানে এটা হচ্ছে ফোর্স আমার আলটিমেটলি, মানে লোড বলতে পারি লোড। বা ফোর্স। হুম হুম। তাহলে এইখানের ক্ষেত্রে আমার প্রত্যেকটা পয়েন্টের উপর কিন্তু সেম কিউ কিন্তু কাজ করবে না, করবে কি? না না। ঠিক একদম লোডের নিচে যে পয়েন্ট আছে তার হয়তো ম্যাক্সিমাম হবে, তারপর হয়তো কমবে বা বাড়বে, যেটা হবে সেখান থেকে দূরে গেলে আমরা দেখবো সেটা। তাহলে কিউ মানে পয়েন্ট লোড কি হবে, পয়েন্ট লোড যে জায়গায় কাজ করছে সেইখানে এফেক্ট করবে আমার। কিন্তু আমি যদি ইউডিএল দিই, ইউডিএল মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটা কিউ ক্ষেত্র ছিল আমার স্মল কিউটা, সেক্ষেত্রে ওভারঅল অল জায়গাতেই আমার লোডটা পড়ছিল। তাহলে এই ক্ষেত্রে দেখুন আমার এফেক্টিভ স্ট্রেস আমি যদি লিখি, তাহলে এক জায়গাতে গামা ইন্টু এইচ দেখুন সব জায়গাতেই সেম, প্লাস কিউটা এইটা কিন্তু চেঞ্জেস হবে দেখুন, ঠিক তো? কিউ তো লিখতে পারবো না, আমাকে লোডকে আমাকে কি করতে হবে, স্ট্রেসে ভাগ করতে হবে, তাহলে বাই এ করতে হবে আমাকে একটা, কারণ আলটিমেটলি এটা তো এফেক্টিভ স্ট্রেস আমার। মানে এটাই বলতে চাইছি আমি যে একটা লোডকে, পয়েন্ট লোডকে যদি আপনি এক জায়গায় অ্যাপ্লাই করেন তার নিচে সেম আসবে, দূরে গেলে হয়তো কম ফিল হবে, কিন্তু ইকুয়ালি দিলে সব জায়গায় ইকুয়ালি আসবে, এটাই মেন তফাৎ এখানে। এই আগের মানে এফেক্টিভ স্ট্রেস পড়া আর এইটা পড়ার মধ্যে, ঠিক আছে? আপনারা দেখবেন যারা ডিজাইন করে তারা মেনলি আলটিমেটলি বার করা হচ্ছে একটা ফাউন্ডেশনে আমার কত পয়েন্ট লোড আসছে, আর কি বার করে একটা মুভমেন্ট কত আসছে, আর একটা হরাইজন্টাল রিয়াকশন কত আসছে।
দিয়ে সেইগুলোকে দিয়ে আমাদের সয়েলে ফুটিং গুলো ডিজাইন করা হয় দেখবেন সয়েল লোড গুলো দিয়ে ফুটিং এর ডিজাইন করে মনে আছে পড়েছেন একটা এসবিসি নেওয়া হয় দিয়ে পি বাই এসবিসি করা হয় মনে আছে কারণ দিয়ে এরিয়া ফুটিং বার করা হয় ঠিক আছে আরসিসি থেকে পড়িয়ে দেবো এগুলো একটুখানি। তাহলে আলটিমেটলি মোটামুটি এই তফাৎটা বোঝা গেল স্ট্রেস ডিস্ট্রিবিউশনের এটা তা আমরা আজকে যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা পড়বো সেইটার দুটো থিওরি আছে দুটো থিওরি একটা নাম থিওরি হচ্ছে কি মুসিনেক্স থিওরি আর দু নম্বরটা কি ওয়েস্টারগার্ড তাই তো হ্যাঁ ওয়েস্টারগার্ড থিওরি এই দুটো থিওরি তাহলে এই দুটো থিওরি কি করা হয় এই দুটো থিওরি এটাই করা হয় যে এই যে পয়েন্টটা ছিল আমার এই যে লোডের নিচে যে পয়েন্ট ছিল এখানে এবং এখান থেকে দূরে যত যাব মানে যত রেডিয়ালি আমি সরতে সরতে যাব সেই পার্টিকুলার পয়েন্ট গুলোতে আমার ওই লোডের জন্য কত স্ট্রেস আসবে মানে এই পয়েন্টে কত স্ট্রেস আসবে এই পয়েন্টে কত স্ট্রেস আসবে এই পয়েন্টে কত স্ট্রেস আসবে এই পয়েন্টে এই ক্যালকুলেশন গুলো আমাদের করতে বুসিন আর ওয়েস্টারগার্ডের থিওরি কাজে লাগে কোনটা কখন কোথায় অ্যাপ্লাই করবো সেটা আমরা শিখবো কোন মানে কোন ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই করবো মানে ফার্স্টে পড়বো হচ্ছে বুসিনের থিওরি ঠিক আছে থিওরি কিছু অ্যাজাম্পশন আছে মনে রাখতে হবে এই অ্যাজাম্পশন গুলো কিন্তু প্রত্যেকটা ইয়ার মনে রাখতে হবে একটা কাজ করবে সয়েল শেষ হলে একটা কি দুটো এফোর পেজ নেবে যে ফার্স্ট চ্যাপ্টার থেকে যেখানে যেখানে যা অ্যাজাম্পশন পড়েছি শুধু তো সেই টপিকটা নাম লিখবেন হেডিং তার অ্যাজাম্পশন গুলো লিখবেন এরকম করে দু তিনটে পেজ থাকবে আমরা শুধু অ্যাজাম্পশনের এই কটা যদি মুখস্থ রাখতে পারেন দেখবেন কোনো না কোনো জায়গায় একটা দুটো এমসিকিউ আমরা ঠিক হবেই ভুল হবে না লিস্ট তাহলে এটা একটা শর্ট নোটের জন্য করতে পারেন দু তিনটে এফোর পেজ নিয়ে মানে ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার যেখানে যেখানে যা অ্যাজাম্পশন আছে সব এরকম হেডিং দেবেন পয়েন্টগুলো লিখবেন হেডিং দেবেন পয়েন্টগুলো লিখে নেবেন পারমিয়াবিলিটি অ্যাজাম্পশন আছে ডাস্টি ল অ্যাজাম্পশন আছে কনসলিউশনের অ্যাজাম্পশন আছে তেজজাকি ফর্মুলা অ্যাজাম্পশন আছে ফাউন্ডেশনে গিয়ে দেখবেন প্রচুর অ্যাজাম্পশন আছে ঠিক আছে এটা কিন্তু করতে হবে নাহলে কিন্তু অ্যাজাম্পশন গুলো মনে থাকবে না কোন জায়গায় কি ছিল তাহলে ফার্স্ট অ্যাজাম্পশন কি সেই এক সয়েল ইজ হোমোজিনিয়াস সব জায়গাতে এটা কমন ছিল আইসোট্রপিক এইটা মেন এখানে ইলাস্টিক অ্যান্ড সেমি ইনফাইনাইট হোমোজিনিয়াস মানে কি হোমোজিনিয়াস মানে হচ্ছে পার্টিকুলার একটা পয়েন্ট তার অল ডাইরেকশনে আমার প্রপার্টিস গুলো সেম তাই তো হোমোজিনিয়াস মানে পার্টিকুলার পয়েন্ট গুলোতে আমরা যদি যাই তাহলে আমার তার অল ডাইরেকশন প্রপার্টিস গুলো সেম হয় আইসোটপিক মানে কি অল পার্টিকুলার ডাইরেকশনে আমার প্রপার্টিস গুলো সেম আমরা এগুলো সব সময় পড়বো ডিটেলে এখন ডিটেলে যাচ্ছি না ঠিক আছে আইসোটপিক ইলাস্টিক মানে কি হচ্ছে ইলাস্টিক মানে হচ্ছে আমি যদি লোড অ্যাপ্লাই করি তারপর তার একটা ইলাস্টিক ডিফর্মেশন হবে আমি যদি লোডটা রিমুভ করি তাহলে সেই ডিফর্মেশনটা আবার রিকভার হয়ে যাবে সেটা হচ্ছে ইলাস্টিক আর সেমি ইনফাইনাইট মানে কি মানে হচ্ছে এরিয়াটা হচ্ছে ইনফাইনাইট ডেপথটা ফাইনাইট সেটা হচ্ছে সেমি ইনফাইনাইট তাহলে এখানে মেন পয়েন্ট যেটা হচ্ছে মুসিন এক্স এর আইসোটপিক এই পয়েন্টটা ভুললে চলবে না দেখবেন ম্যাক্সিমাম এক্সামে একটা কোশ্চেন দেয় মুসিন এক্স থিওরি ইজ অ্যাপ্লাইড ফর আইসোটপিক নন আইসোটপিক স্ট্র্যাটিফাইড অনেক অপশন দেবে এই পয়েন্টটা মেন মানে মুসিন এক্স আর ওয়েস্টারগার্ডের মধ্যে তফাৎ হচ্ছে এই আইসোটপিক নিয়ে ঠিক আছে যখন পড়বো তখন বলে দেবো এরপর দু নম্বর হচ্ছে এইটা আসল পয়েন্ট সেলফ ওয়েট অফ সয়েল ইজ নেগলেক্টেড তাহলে আমরা যদি সেলফ ওয়েটটা নেগলেক্ট করে দিই তাহলে আমাদের ওই যে এফেক্টিভ স্ট্রেস আসছিল এখানে এইটাতে বাদ দিন এইটাতেই নয় লিখি এখানে লিখে দিচ্ছি এটা কিন্তু এই ড্রয়িংটার জন্য হ্যাঁ তো তাহলে গামা ইন্টু এইচ প্লাস কিউ তাহলে আমি গামা ইন্টু এইচ দেখি তাহলে সেলফ ওয়েট এই পয়েন্টের উপরে এ পয়েন্টের উপরে কত ওয়েট ছিল গামা ইন্টু এইচ মানে এইটাকে বলছে নেগলেক্ট করতে
মানে পরে কি থাকলো আমার অনলি যেটা অ্যাপ্লাইড লোড বা ফোর্স বা প্রেসার সেইটা। তাহলে আমরা এখানে মেনলি অ্যাপ্লাইড লোড বা ফোর্স বা প্রেসারটাকে নিয়ে কাজ করবো, ঠিক আছে? আমরা কিন্তু সেলফ ওয়েট অফ সয়েলটাকে কনসিডার করবো না। এটা লেখাই থাক, বুঝে গেলে? সেলফ ওয়েট অফ সয়েল ইজ রিলেটেড অ্যাবভ দ্য রেফারেন্স পয়েন্ট। যে পয়েন্ট আমরা স্ট্রেসটা ক্যালকুলেশন করবো তার উপরে সয়েলটাকে নেবো না। আমরা তো এই প্রথম দিন পড়েছিলাম টোটাল স্ট্রেসের দুটো কম্পোনেন্ট, একটা সেলফ ওয়েট অফ সয়েল আর একটা চার্জ। মানে এইখানে এবার কি করছি আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশনে এসে এবার সেলফ ওয়েট অফ সয়েলটাকে আমরা নির্ণয় করছি। কারণ কি বলুন তো, কেন করছি এটা? কারণটা মানে কনসিলেশন পড়েছি আমরা, বলতে পারবেন কারণটা? কারণটা আমি বলে দিচ্ছি কেন করা হচ্ছে। ধরুন একটা ফাঁকা জমি আছে, হ্যাঁ, আপনারাই বলতে পারবেন। দেখুন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার বলুন তো এই ফাঁকা জমিতে আমার এ পয়েন্টের ওপর লোড সারা জীবন কত আসবে, আমার কত হওয়া উচিত? যদি কিচ্ছু না জিরো করি আমি, আসবে, জিরো। জিরো। যদি আমি কিচ্ছু না করি, আর বি পয়েন্টের ওপর লোড সারা জীবন কত আসবে আমি যদি কিচ্ছু না করি? সেলফ ওয়েটটাই আসবে। সেলফ ওয়েটটা মানে গামা ইন্টু এইচ আসবে, ঠিক? এবার আমি একটা বাড়ি বানালাম এখানে, ঠিক আছে? না এটা বিফোর আফটার করে দিই তাহলে সুবিধা। এবার আমি একটা বাড়ি বানালাম। এবার এ পয়েন্টের উপর লোড কত হলো? অনলি সারচার্জ যেটা আছে বাড়ির লোড। হ্যাঁ, মানে আমি কিউ ধরলাম এটা, ঠিক আছে? ক্যালকুলেশন সুবিধার্থে। বি পয়েন্টের উপর লোড কত হলো? পয়েন্টে স্যার ওই সেলফ ওয়েট আর সারচার্জ কিউ। হ্যাঁ, তাহলে গামা ইন্টু এইচ, গামা ইন্টু এইচটা ভুললে চলবে না কিন্তু, প্লাস কিউ। এবার আমাকে বলুন এই কয়েলটা কিরকম বিহেভ করবে, নর্মালি কনসুলেটেড না ওভার কনসুলেটেড? এ পয়েন্টটা কেমন কাজ করবে, বি পয়েন্টটা কেমন কাজ করবে? এ পয়েন্টে স্যার নর্মালি কনসোলিডেটেড হবে। আর বিটা? বিটা স্যার, বিটাও তো তাই হবে স্যার। বিটাও তাই হবে। তাহলে আলটিমেটলি আমরা এটাই করতে চাইছি যে সয়েলটাকে নর্মালি কনসুলেটেড রাখতে চাইছি, মানে পাস্টের লোডের থেকে পেজের লোড বেশি দিচ্ছি, তাই তো? হ্যাঁ, নর্মালি কনসুলেট তাই। মানে কি, আমরা ছোট বাড়ি ভেঙে তালার বাড়ি করছি, এটা হচ্ছে নর্মালি কনসুলেট। তাহলে পাস্টের লোডটা কম, প্রেজেন্টের লোডটা বেশি, সেটা হচ্ছে নর্মালি কনসুলেটেড। তাহলে আমরা কি করছি, তাহলে আমরা চাইছি কয়েলটা নর্মালি কনসুলেট বিহেভ করুক। তাহলে দেখুন এই এ পয়েন্টের ক্ষেত্রে আমি যদি এটা লিখি এরকম জিরো প্লাস কিউ লিখতে পারি তো এটাকে, সয়েল ওয়েটটা জিরো এ পয়েন্টের ওপর প্লাস সারচার্জ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দুটোতেই দেখুন জিরোটা কমন। সিমিলারলি বি পয়েন্টে দেখুন গামা ইন্টু এইচ ছিল, পরে গামা ইন্টু এইচ প্লাস কিউ, তাহলে এটাও কমন। আমরা কি করছি, এই দুটো জায়গা থেকে এইটাকে হাটিয়ে দিচ্ছি। এবার দেখুন তো, তাহলে আগে কত ছিল এখানে, জিরো, এখন কত হলো কিউ। আগে কত ছিল জিরো, এখন হলো কিউ। তাহলে আলটিমেটলি এক্সটার্নাল যে লোডটা এলো তার জন্যই আমি শুধু বার করছি। এবং কয়েলটা এখনো দেখুন নর্মালি কনসোলিডেটেড তো বিহেভ করবে নাকি, নাকি না? আমি যদি সেল পয়েন্ট অফ সয়েলটা ইগনোর করি, তাহলে উপরে কিচ্ছু ছিল না আগে, পরে কিউ এলো, নিচেতেও কিচ্ছু ছিল না, পরে কিউ এলো। তাহলে এখনো তো সয়েলটা নর্মালি হ্যাঁ, হ্যাঁ। কনসোলিডেটেড বিহেভ করবে, কারণ হ্যাঁ, হ্যাঁ, পাস্টের হ্যাঁ। থেকে প্রেজেন্টটা বড়। দেখি। হুম, হুম, হুম। এখানেও তাই। সেই জন্য আমরা এইটা করছি যে সেল পয়েন্ট অফ সয়েলটাকে আমরা নেগলেক্টই করে দিচ্ছি, কারণ আলটিমেটলি সেই ঘুরে ফিরে একই হবে। আহ, হ্যাঁ, এখানে একটা হচ্ছে পয়েন্ট, ইলাস্টিক মানে হচ্ছে হুকস ল ইজ ভ্যালিড, তাই তো? হুকস ল কি বলে মনে আছে কাউরি, হুকস ল কি বলে সময়? Within proportional limits, stress is directly proportional to strain. হ্যাঁ, ওই কথাটা কিন্তু মেন। আপ টু প্রপোর্শনাল লিমিট, স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে সয়েল ইজ
কি বললাম এটা যেন ইলাস্টিক হয়ে গেল। তারপর হ্যাঁ, সয়েল ইজ ইনিশিয়ালি আনস্ট্রেস। সয়েল ইজ ইনিশিয়ালি আনস্ট্রেস মানে কি, ওই আমি ওই সেলফ ওয়েটটা আমি নেগলেক্ট করতেছি, মানে সয়েলটাকে আমি কি করতে চাইছি, এনপি সয়েল করতে চাইছি। হ্যাঁ, এইগুলো অ্যাসাসিন রিজনে কিন্তু দারুণ এই কোশ্চেন গুলো আসে এরকম, এই রিজন গুলোকেই দিয়ে দেবে। বিকজ সয়েল ইজ নর্মালি কনসেন্ট্রেটেড, এরকম লিখে দেবে আপনাকে। আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ স্ট্রেস ইন ভার্টিক্যাল অ্যাক্সিস ইজ সিমেট্রিক্যাল। পড়বো এখন আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে এবার দেখি কি কি ফর্মুলা হয় বা কিভাবে কি হয় বুসিনেস থিওরিতে। তাহলে এবার আঁকি আমরা একটা ডায়াগ্রাম। ইউ লোড যাচ্ছে, এটা হচ্ছে আমাদের জিএল। দেখুন এখানে কিন্তু আমি লোড আঁকছি, মানে ক্যাপিটাল কিউ লিখছি এবং আমি কথাটা লোড বলছি বা আলটিমেটলি ফোর্স বলছি সেটা বলছি, কিন্তু আমি মানে এখানে সব কিলো নিউটনের টার্মে আমি কাজ করছি কিন্তু। হ্যাঁ, সেই দেখুন স্ট্রেসের গল্পে কিন্তু আমি যাচ্ছি না, কিন্তু যেটা আমরা আগে সাবচার্জ বা ওভারবার্ডেন প্রেসারে স্মল কিউ পড়েছিলাম আমরা। দেখুন তাহলে আমরা এই থিওরি থেকে কি জানতে পারছি যে বিলো দ্য পয়েন্ট, একটা পয়েন্ট যদি আমি নিই আর সেই ভার্টিক্যাল প্লেনে, এই হরিজন্টাল প্লেনে, সিমিলার হরিজন্টাল প্লেনে আমি যদি দুটো পয়েন্ট নিই এখানে, তাহলে আমাদের কি দেখতে পাবো, এই স্ট্রেসটা ডিস্ট্রিবিউট হবে এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখবেন সময়টা পড়েছে না হয়তো, মনে আছে কাউকে জিনিসটা, দাম দেখাচ্ছি। পড়াবো আমি, তাও যদি একটু আইডিয়া থাকে তাহলে সুবিধা। আমি যদি এই লোডটাকে তার পয়েন্ট অফ অ্যাক্সিসে আমি যদি সিমিলারলি রিপ্লেস করি, তাহলে লোডের ভ্যালু সেম থাকে না চেঞ্জ হয়ে যায়, বলতে পারবেন? আইডিয়া আছে এই ব্যাপারে? লাইন অফ অ্যাক্সিস বরাবর যদি আমি লোডটাকে শিফট করি, তাহলে তার ভ্যালু চেঞ্জ হয় না বাড়ে না কমে বা অন্য কিছু হয় কিছু? স্যার এটা চেঞ্জ করলে তো ওখানে মানে একটা মোমেন্ট আসবে, মানে মোমেন্ট কি আসবে লাইন অফ অ্যাক্সিসে নিয়ে গেলে? মানে কিউ লোডটা যদি আমি বাদিকে নিয়ে যাই ওখানে, তাহলে তো একটা ডিস্টেন্সে সরছে ওটা। বাঁ দিকে নিয়ে গেলে, আমি এখান থেকে যদি এখানে নিয়ে যাই বা এখান থেকে যদি এখানে নিয়ে যাই, তাহলে আমার লোড প্লাস মোমেন্ট আসবে। আমি যদি হ্যাঁ পয়েন্ট হ্যাঁ। অফ লাইন অফ অ্যাক্সিসে যদি আমি সরাই, তাহলে কি ও কোনো আচ্ছা ইয়ে আচ্ছা। আসবে? মোমেন্ট আসবে না, কারণ হুম আমার হুম লিভার হুম। আর্মটা জিরো হয়ে যায় সেক্ষেত্রে। আমি যদি লোডটাকে এখানে বসাই, তাহলে এই লিভার আর্মটা কাজ করে এল, তাহলে এখানে মোমেন্ট আসবে কিউ ইন্টু এল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক, তাহলে আমি যদি এটাকে সিমিলার লাইন অফ অ্যাক্সিসে নিয়ে যাই, তখন আমার লিভার আর্মটা জিরো, তাহলে কিউ ইন্টু জিরো হলে কিউই আসে, মোমেন্ট আসে, হ্যাঁ হ্যাঁ। লোড আসে না। ঠিক আছে, মানে এই যেগুলো সবে ডিটেলে পড়বো, আমি এখন পড়াচ্ছি না অতটা, সোম স্ট্রাকচারে প্রচুর পড়বো এসব আমরা। তাহলে আমরা এই পয়েন্টটাকে সিমিলারলি আমি যদি লাইন অফ অ্যাক্সিসে নামাই, তাহলে এই পয়েন্টটা পার্টিকুলার একটা ডেপথে, তখন এই ডেপথটার নিচে আমি জেড, হ্যাঁ সয়েলে, এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর নিচ্ছে। তাহলে কি হয়, এই যে লোডটা আসছে তার জন্য একটা ভার্টিক্যাল স্পেস আসবে। এবার দেখুন ব্যাপারটা ক্লিয়ার, মানে আমি যদি একদম নিচে পয়েন্টে গিয়ে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এখানে একটা ভার্টিক্যাল স্পেস আসবে। ঠিক, লাইন অফ অ্যাক্সিসে নামিয়ে যাবি। এবার এখান থেকে যদি আমি দুদিকে শিফট করি, তাহলে এখানে আবার কি আসবে, ওই মোমেন্ট যেটা আসবে, আমি বলছিলেন তো যে মোমেন্ট আসবে যদি হ্যাঁ লাইন হ্যাঁ অফ অ্যাক্সিস হয়, তাহলে ইনিশিয়ালি যেটা দেখা যায় যে এখানে আবার শিয়ার স্ট্রেস এগুলো জেনারেট হয়। এটাকে বলা হচ্ছে টাউ জেড শিয়ার স্ট্রেস। এছাড়া হরাইজন্টাল ফোর্স যেটা জেনারেট হচ্ছে, সেটা রেডিয়াল স্ট্রেস বলে আর জেড। ঠিক আছে,
এই ভ্যালুগুলোই আমরা ফর্মুলা দিয়ে পড়বো যে কি কি ভ্যালু হয় কিভাবে ক্যালকুলেট করতে হয়। তাহলে আমাদের এই ভার্টিক্যাল স্ট্রেস মানে কোনটা? সিগমা জেড, এই যে ভার্টিক্যাল যেটা কাজ করছে। তারপর কি আছে? শিয়ার স্ট্রেস কোনটা? টাউ টাউ জেড। জেড। আর রেডিয়াল স্ট্রেস কোনটা? আর জেড। রেডিয়াল স্ট্রেস না আসলে আমার কম্প্রেসিভ ফোর্স, মানে কম্প্রেসিভ নেচার বা টেনসাইল নেচারে যেটা রেডিয়াল কাজ করছে সেইটা বলছি আমরা, ঠিক। রেডিয়াল ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই যে আর ডিস্টেন্স আমি গিয়ে এই পয়েন্টটা ক্যালকুলেট করছি। এইগুলো ফর্মুলা দেখবো, হ্যাঁ আমরা। ফার্স্ট সিগমা জেড এর ফর্মুলা এবি ইন্টু কি হয় কিউ বাই জেড স্কোয়ার। কেবির ফর্মুলা কি জানি, এগুলো তো মুখস্থ করেছেন আপনারা হয়তো। 3/2 পাই 1/1 প্লাস আর বাই জে হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 না 5/2 কত উপরে 5/2, 3/2 সামনে থাকবে উপরে 5/2 নাকি? মনে আছে তো না ভুলে গেছেন ফর্মুলা গুলো? হ্যাঁ স্যার। মনে রাখতে হবে এগুলোকে। তারপর হচ্ছে টাউ জেড শিয়ার স্ট্রেস কি হয় সিগমা জেড ইন্টু আর বাই জেড। মানে এই যে সিগমা জেডটা ফার্স্টে ক্যালকুলেট করবো, এর একটা ভ্যালু বেরোবে, সেইটা বসিয়ে ইন্টু আর বাই জেড করলে টাউ মানে শিয়ার স্ট্রেস পাই। আর রেডিয়াল স্ট্রেস আর জেডটা পাই হচ্ছে সিগমা আর সরি আর জেড কেমন লিখছে, এটা তো সিগমা আর হবে, সিগমা Q/2 পাই ইন্টু 3 r² জেড বাই আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস 2 মিউ বাই আর ইন্টু আর প্লাস জেড। যদি মুখস্থ করতে কষ্ট হয় এটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে। শুধু মনে রাখতে হবে আমাকে ভার্টিক্যাল স্ট্রেসটা আর শিয়ার স্ট্রেসটা একই, ভার্টিক্যাল স্ট্রেস ইন্টু আর বাই জেড। ইজিলি ফর্মুলা, কিন্তু আগেরটা মনে রাখতেই হবে, বুঝে কেবিটা নাহলে কিন্তু মুশকিল। আর এই কেবিটাকে কি বলেন জানেন? কেবিটাকে কি বলে? কি বলে কেবিটাকে? মুসিনেক্স ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মুসিনেক্স ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। তাহলে এখান থেকে একটা জিনিস দেখুন, ভার্টিক্যাল স্ট্রেস আর ইয়ের যে ফর্মুলা লিখেছি, ভার্টিক্যাল স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেসে দেখুন কোনো সয়েলের প্রপার্টি আছে কি? কোনো মিউ ই এসব নেই। আর ইন্ডিপেন্ডেন্ট অফ সয়েল প্রপার্টিস। তাহলে কোনটা ডিপেন্ডেন্ট? আমার রেডিয়াল স্ট্রেসটা। এখানে দেখুন মিউ আছে, তাই তো? এই যে মিউ আছে একটা, ঠিক আছে। মিউ হচ্ছে সয়েলের প্রপার্টি, ই হচ্ছে সয়েলের প্রপার্টি বা মেটেরিয়াল প্রপার্টি বলতে পারি আমরা সোমের ভাষায়। ই মিউ এগুলো মেটেরিয়ালের প্রপার্টি। এখান থেকে একটা পয়েন্ট পড়বো। এবার আমাকে বলুন তো, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? আমার লোডের একদম নিচে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের আমাদের কি হচ্ছে স্ট্রেস গুলো সমান হচ্ছে। তাহলে যে যে পয়েন্টটা আমাদের ইকুয়াল ভার্টিক্যাল স্ট্রেস হবে সেই পয়েন্টগুলোকে কি বলে মনে আছে কারণ কি বলে সেগুলোকে? ইকুয়াল ভার্টিক্যাল স্ট্রেসের পয়েন্টগুলোকে কি বলে? রাইস আইসোবার ওভার। বলে। আইসোবার। আইসোবার মানে হচ্ছে ইকুয়াল কোন স্ট্রেসটা? ভার্টিক্যাল স্ট্রেস মানে সিগমা জেড। এবার এই যে ডিস্ট্রিবিউশনটা কেমন হচ্ছে সেটা একটুখানি দেখবো, ঠিক আছে। একটু ফর্মুলাটা লিখে নিই, তাহলে আপনারাও করতে পারবেন এটা। স্ট্রেস ডিস্ট্রিবিউশন মানে কিভাবে ডিস্ট্রিবিউট হয়, যে বাড়বে না কমবে কি হবে সেটা আমরা এখান থেকে বুঝবো। ফর্মুলাটা এখানে আমি ছোট্ট করে লিখে নিই।
সিগমা জেড ইকুয়াল টু কেবির ফর্মুলা কি 3/2 পাই 1 প্লাস 1 বাই ও না এইখানে 1 প্লাস আর বাই জেড এর হোল স্কোয়ার 5/2 ইন্টু কিউ বাই জেড স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে বলুন আমরা একটা জিনিস শিখেছিলাম ভার্টিক্যাল স্ট্রেসটা ফাংশন অফ আর আর জেড। আর কোন জিনিসটা আর হচ্ছে আমার রেডিয়াল ডিস্টেন্স, মানে লোডের নিচে থেকে কতটা দূরে আমি পয়েন্টটা নিচ্ছি সেটা হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স, আর জেড হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, তাই তো? আগের ড্রয়িংটা দেখুন, তাই ড্রয়িংটা মানে এখানে এঁকে দিচ্ছি ছোট করে একটু। আর যদি এখানে লোড কিউ কাজ করে তাহলে এই ডিস্টেন্সটা জেড, আর এখান থেকে রেডিয়ালি কতটা দূর আছে এটা হচ্ছে আর। ঠিক আছে, সিমিলারলি যদি এখানে একটা পয়েন্ট নিই তাহলে এই পয়েন্টটা তখন আর হবে আর এইটা তখন জেড হবে। ঠিক আছে, কোনো কনফিউশন নেই তো আর আর জেড নিয়ে। তাহলে এবার দেখুন আমি দুটো পয়েন্ট নিচ্ছি, এক হচ্ছে জেড ফিক্সড। ঠিক আছে, জেড যদি ফিক্সড হয় তাহলে কোন জিনিসটা ফিক্সড হবে, আমার লোডটা কত নিচে আছে, তাই তো? তাহলে হ্যাঁ হ্যাঁ আমার একটা প্লেন দেখুন ফিক্সড হয়ে যাবে, মানে এখান থেকে এটা জেড যদি সেম, এখান থেকে এটা সেম, এখান থেকে এটা সেম, তাহলে কি হচ্ছে এটা হরাইজন্টাল প্লেন, তাই তো? হরাইজন্টাল প্লেনটা আমি নিচ্ছি, সেখানে দেখুন আমার মানে এই প্লেনটা নিচ্ছি আমি, এই প্লেনটা, এই প্লেনে আমার জেডটা ফিক্সড দেখুন উপর টপ থেকে আমার সব জায়গাতেই সেম ডিস্টেন্স, জেড ফিক্সড। তাহলে এবার বলুন আমার এই যে ফর্মুলা ভার্টিক্যাল স্ট্রেসের ফর্মুলায় জেড যদি ফিক্সড হয় তাহলে আর বাড়লে সিগমা জেড বাড়বে না কমবে বলুন? জেড যদি ফিক্সড হয় তাহলে আর বাড়লে সিগমা জেড বাড়বে না কমবে? এটুকুই জানতে চাইছি, বলুন। স্যার আর বাড়লে তো কমবে সিগমা জেড। কম বেশি। তাহলে আর যদি বাড়ে তাহলে আর বাই জেড কি হবে, বাড়বে। তাহলে আর বাই জেড যদি বাড়ে তাহলে কেবি কি হবে, কমবে। কেবি হচ্ছে এই জিনিসটা, তাই তো? এই হ্যাঁ যে হ্যাঁ কেবি, আর বাই জেড বাড়লে কেবি কমবে, কেবি যদি কমে তাহলে আমার সিগমা জেড কমবে। ঠিক, আর বাড়ছে মানে কি হচ্ছে আমার সেন্টার থেকে আমি দূরে যাচ্ছি, তাই তো? আমার আর বাড়ছে মানে কি আমার এই পয়েন্ট থেকে আমি একটু একটু করে দূরে যাচ্ছি এবার, তাই তো? আর সিমিলারলি এদিকেও দূরে যাচ্ছি, এই পয়েন্টটা আর জিরো, এই পয়েন্টের যে এখান থেকে যা ডিস্টেন্স হবে আর এখান থেকে এইটা যদি ডিস্টেন্স যা হবে, এই আরটা বড় হবে আর টুটা, আর ওয়ানটা কম হবে, তাই তো? আর টু গ্রেটার দেন আর ওয়ান। আর বাড়ছে মানে কি হচ্ছে আমার সেন্টার থেকে আমি কত দূরে যাচ্ছি, ক্লিয়ার তো, না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। তাহলে আমার ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে আমি দেখ, জেড ফিক্সড নিয়েছিলাম আমি, এখানে একটা লোড কিউ কাজ করছিল, আমি যত সেন্টার থেকে দূরে যাব মানে আর বাড়বে তত ভার্টিক্যাল স্ট্রেস কি হচ্ছে, কমছে। হ্যাঁ হ্যাঁ তত কমছে, তাহলে ম্যাক্সিমাম কোন জায়গাতে হবে, সেন্টারে। সেন্টারে, মানে আর যখন জিরো, তাহলে গ্রাফটা হবে হচ্ছে এরকম। এইটা হচ্ছে আর ইকুয়াল টু জিরো, এইদিকে বাড়ছে এইদিকেও বাড়ছে। কোনো ডাউট নাই তো কারো কিছু? না ডাউট আছে কি, ডাউট নাই তো? তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা আমার দরকার ওয়েন আর ইকুয়াল টু জিরো, আর বাই জেড কত হবে, জিরো হয়ে যাবে না। জিরো, কারণ জেড ফিক্সড পার্টিকুলার একটা ডিস্টেন্সে। তাহলে কেবির ভ্যালু তখন হয় কত মনে আছে কাউরি, এইটা মনে থাকা তো উচিত, 3/2 0.4775, এই ভ্যালুটা মুখস্থ করে নেবে। তাহলে সিগমা জেড হচ্ছে 0.4775 ইন্টু কিউ বাই জেড স্কোয়ার।
ঠিক তো? এটা মনে রাখতে হবে কিন্তু এই ভ্যালুটা, হ্যাঁ? এগুলো বুঝে নিলে শুধু এইটুকু মনে রাখবেন, যখন হচ্ছে জেড ফিক্সড আর আর জিরো, তখন ম্যাক্সিমাম স্ট্রেস এইটা হয়। কোথায় হয়? আর যেখানে জিরো মানে হচ্ছে বিলো দা লোডের ঠিক নিচের পয়েন্টে আমার এটা হয়। এটা হয়ে গেল। এবার আমি যদি উল্টোটা করি, আমি যদি আরটাকে ফিক্সড করে দিই, জেডটা যদি ভেরিয়েবল হয়, আর ফিক্সড মানে কিরকম একটু আন্দাজ করুন তো ছবিটা। না, আগে যেমন জেড ফিক্সড মানে ভার্টিক্যাল প্লেন করেছিলাম, এবার কিরকম ভাবে আরটা যদি ফিক্সড করি আমি, মানে আন্দাজ করতে পারছেন কিরকম হবে? আর বলতে কি বুঝি আমি? আর হচ্ছে সেন্টার থেকে কতটা দূরে। তাহলে আমি এই পয়েন্টটাকে নিলাম এই ফার্স্টে, তাহলে এইটা একটা আর ভ্যালু। আমার এবারে আরটা ফিক্সড, ভেরিয়েবল কোনটা? জেড। জেড ভেরিয়েবল মানে এই পয়েন্টটা ওপরেও যেতে পারে, এই পয়েন্টটা নিচেও যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখুন প্রত্যেক ক্ষেত্রে আর হচ্ছে কিন্তু সেম, দেখুন। কিন্তু জেডটা দেখুন এখানে এইটুকু, তারপরটা এইটুকু, তারপরটা এইটুকু, তারপরটা এতটা, ঠিক? তাহলে হ্যাঁ আর রুটে এরকম সেন্টার থেকে পার্টিকুলার একটা ডিস্টেন্সে আর ফিক্সড। তাহলে আবার ওই আগের মতো বলুন, আমার যদি যে আর ফিক্স হবে জেড, তাহলে জেড যদি বাড়ে তাহলে আর বাই জেড কি হবে? আর বাই জেড তো কমবে তাহলে স্যার। জেড যদি বাড়ে তাহলে আর বাই জেড কমবে, ঠিক একদম। আর বাই জেড যদি কমে তাহলে কেবি কি হবে? বাড়বে। কারণ নিচে ছিল। হুম। এবার বলুন তো কেবি নয় বাড়লো, সিগমা জেড কি হবে? কেবি বাড়লে তো স্যার বাড়ারই কথা। একটু বলুন না ও, এটা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, ঠিক আছে, তাহলে একদিন টাইম করে আমাকে যাচ্ছি তাহলে। ঠিক আছে। ঠিক আছে, কোথায় ছিলাম এবার? এই যে, তাহলে কেবি নয় বাড়লো, তাহলে সিগমা জেড কি হবে? সিগমা জেডের ফর্মুলা কি ছিল আমাদের মনে আছে? কেবি কেবি ইন্টু ইন্টু কিউ বাই জেড স্কয়ার। কিউ ইন্টু জেড স্কোয়ার। তাহলে কে আমার জেড কমলে, জেড বাড়লে কেবি বাড়ছে, জেড বাড়লে কিউ বাই জেডটা কি হবে? কমে যাবে অনেকটা। আমি এখানে কি করে কি রিলেশন করতে পারবো? না স্যার, কেবি বড় না এটা বড় তো বোঝা যাচ্ছে না। তাহলে কেবিতে দেখতে হবে আমার জেড এর পাওয়ার কত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কেবির ফর্মুলাটা একটু লিখি। কত? 3/2 পাই, তাই তো নাকি? হ্যাঁ ইন্টু 1/1 প্লাস আর বাই জেড এ স্কোয়ার টু দি পাওয়ার 5/2। হ্যাঁ তাহলে এবার জেড এর পাওয়ার কত হবে বলুন আন্দাজ করে? বা আর বাই জেড এর পাওয়ার যদি আমরা ধরি, তাহলে 2 × 5/2 দেখুন হবে হুম নাকি? হুম 5 হয়ে কিন্তু যাচ্ছে তাহলে, হ্যাঁ। -2 হবে, কিন্তু একটা দেখুন নিচে আছে, হুম 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 ঠিক? তাহলে মানে এই যেটা ওভারঅল রিলেশন যেটা দেখা যায় যে আমাদের এই আর জেডটা যত বাড়বে, এইটা আমার একটা পয়েন্ট পর্যন্ত বাড়ে, তারপর আবার গিয়ে কমে যায়, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমার ইনিশিয়াল যে পয়েন্টটা থাকে, গ্রাফটা এরকম হয়। তাহলে যখন আমার ইয়ে বাড়ছে, দেখুন জেড আস্তে আস্তে বাড়ছে, আমার স্পেসও দেখুন বাড়ছে, একটা পয়েন্টে যাওয়ার পর থেকে আবার সেখান থেকে হট করে কমে গেল,
ম্যাক্সিমাম যে পয়েন্ট আসছে তার একটা অ্যাঙ্গেল দরকার আমার, বা একটা রেডিয়াস, যে কোনখানে গিয়ে আমার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে এইখানে থিটাটা, তাই তো? তাহলে থিটার এই ভ্যালুটা জানেন কত হয়? 39°15', এইখানে গিয়ে ম্যাক্সিমাম হয়ে যায়। ঠিক আছে, এই ভ্যালুগুলো একটু মনে রাখতে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে এই যে থিটাতে, আগেরটা থিটা কত ছিল বলুন তো আমাকে, বলুন তো আগেরটা থিটা কত হবে, কোনখানে ম্যাক্স হচ্ছিল? এই নিচে ম্যাক্স হচ্ছিল। তাহলে আমি যদি এরকম একটা থিটা এখানে নিই, তাহলে এই থিটাটা আমার ম্যাক্সিমাম সময় কত জায়গায় চলে আসবে? এইখানে চলে আসবে একদম। তো থিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ 0 হবে স্যার। লোডের আর ম্যাক্সের জায়গাটা যখন 0 একই জায়গাতেই। এখানে থিটাটা 90 তাহলে এইখানে ভ্যালু কত হয়? সিগমা জেড ম্যাক্স ইকুয়াল টু 0.0388 ইউ বাই, এখানে আর স্কোয়ার হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ইউ বাই আর স্কোয়ার, এটা জেড নয় কিন্তু, কারণ আমার যেহেতু কি জেডটা আমার এক্ষেত্রে ভেরিয়েবল। ভ্যারিয়েবল। তাহলে জেডটা যেহেতু ভেরিয়েবল হয়, তাহলে আমার প্রত্যেকটা জায়গায় তো ম্যাক্স আলাদা আলাদা হয়ে যাবে তখন। আমার ফিক্সড হচ্ছে 8টা, তো ম্যাক্সিমাম ভ্যালু তো একটাই ম্যাক্সিমাম ভ্যালু হবে না, 10খানা তো ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে না। তাহলে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা মোটামুটি হলো এই কোন বন্ধু, খুব ভ্যালুগুলো মনে রাখা যদি বুঝতে পারেন, মানে ধরুন বুঝতে বলতে এই গ্রাফগুলো যদি মনে রাখতে পারে তাহলে খুব ভালো, দিয়ে দিতে পারে কোনো পরীক্ষায় গ্রাফগুলোকে। আর যদি গ্রাফগুলো মনে না রাখতে পারেন তাহলে শুধু এই ভ্যালুটা মনে রাখতে হবে, যে জেড বাড়লে কি হয়, এটা হয় কত অ্যাঙ্গেলে ম্যাক্স হয়, আর ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুটা কি হয়। তাহলে এই দুটো হলো বুসি ইনএক্স পর্যন্ত। এবার ওয়েস্টারগার্ড পড়বো। আমি একদম মানে অল্পই পড়াচ্ছি, এগুলো খুব বেশি ডিটেলের দরকার নেই, যেটুকু অবজেক্টিভ করার জন্য লাগবে। এর আবার তাহলে কিছু অ্যাজাম্পশন আছে, কি অ্যাজাম্পশন? সয়েল ইজ হোমোজিনিয়াস, এটা তো কমন আগেরটার সাথে, কিন্তু নন আইসোটপিক। তাহলে বুসিনেক্স আর ওয়েস্টারগার্ডের মধ্যে আইসোট্রপিক ডিফারেন্সটা কি? এটা ভালো এমসিকিউ একটা। বুসিনেক্স হচ্ছে আইসোটপিক সয়েল, আর ওয়েস্টারগার্ডে হচ্ছে নন আইসোটপিক সয়েল, ঠিক আছে? হোমোজিনিয়াস নন আইসোটপিক, ইলাস্টিক আর সেমি ইনফিনিট, একটাই পয়েন্টে দেখুন ডিফারেন্স, ওই ইয়ের সাথে। তাহলে আপনাকে কোশ্চেন এইভাবে দেবে যে নন আইসোটপিক সয়েলের জন্য কোন ফর্মুলা আমি ইউজ করবো, হবে ওয়েস্টারগার্ড, বা এরকম দেবে স্ট্র্যাটিফাইড সয়েলের জন্য কোন ফর্মুলা ইউজ করবো। স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে নন আইসোটপিক, ঠিক আছে? এটা মনে রাখতে হবে কিন্তু, আমি লিখে দিচ্ছি এখানে। স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড যদি দেয় তাহলে কিন্তু আমাকে ওয়েস্টারগার্ড লিখতে হবে, ঠিক আছে? এখানেও কিছু ফর্মুলা আছে, আমি লিখে দিচ্ছি, কিন্তু এগুলো অত মানে মনে না রাখলেও হবে। 1 নম্বর ছিল ভার্টিক্যাল স্ট্রেস, ওখানে ছিল কি কে বি, এখানে কে ডাব্লিউ ওয়েস্টারগার্ডের জন্য ইন্টু কিউ বাই জেড স্কোয়ার, একই ফর্মুলা। কে ডাব্লিউর ফর্মুলাটা একটু আলাদা, মনে আছে কারণ 1/π ইন্টু, ওখানে 3/2π ছিল, এখানে 1/π ইন্টু 1/1 প্লাস, এইখানে কিন্তু একটা কি আছে, 2 আছে নাকি, ইন্টু আর বাই জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2, সামনে 3/2 থাকলে লাস্টে 5/2, আর সামনে 1 থাকলে লাস্টে গিয়ে 3/2। তাহলে এখানে ভার্টিক্যাল স্ট্রেসটা হয়ে গেল। আর আর মনে রাখা, আর একটা হচ্ছে মনে রাখা, ওই আগের মতো যেমন বললাম আমরা যে আর ফিক্সড জেড ফিক্সড, যেটা বললাম না, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আর যখন 0, আর যখন 0 মানে তখন কোন পয়েন্টটা, বিলো লোড, বিলো দ্য লোড, মানে একদম পয়েন্টের নিচেই, তখন আর বাই জেড হচ্ছে 0, তাহলে সিগমা জেড ম্যাক্স হয়, মনে রাখতে পারলে একটু ভালো, 0.318 কিউ বাই জেড স্কোয়ার। দেখবেন ইউতে করে কিরকম কিরকম ইয়ে, মানে কোশ্চেন কিরকম আছে দেখবেন, যদি কোশ্চেন থাকে তাহলে মনে রাখবেন, নাহলে দরকার নেই। এবার একটা মেন যেটা পয়েন্ট হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ, সেম ভার্টিক্যাল স্ট্রেস, দেখুন একই লোড একই আছে,
আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি তার জন্য সেই রকম আমার স্ট্রেস আসছে। তাহলে সেম ভ্যালু ফ্রম বুসিনেক্স অ্যান্ড ওয়েস্টারগার্ড, মানে কোন ডেপথে গেলে আমি দুটো ফর্মুলা থেকে ভ্যালু দুটো সেম পাবো। তাহলে কি করবো, দুটো ফর্মুলা ইকুয়াল করে দেবো আমি। তাহলে প্রথমটা ফর্মুলা বলুন, 3/2 পাই 1/1 প্লাস r/z² টু দি পাওয়ার 3/2 ইন্টু q/z²। এটা স্যার ইকুয়াল টু, 5 এর দিকে হয়ে গেল স্যার। ও 5 ঠিক। আর 1/π ইন্টু 1/1 প্লাস 2 ইন্টু r/z² 3/2 ইন্টু q/z²। এই দুটো যদি ইকুয়াল করি তাহলে ভ্যালু কত আসে জানেন? মনে আছে r/z ইকুয়াল টু কত আসে? 1.52। এটা মনে রাখতে হবে, হ্যাঁ। এই r/z ইকুয়াল টু 1.52 তে গিয়ে দুটো ফর্মুলা থেকেই সেম ভ্যালু আসে। তাহলে কোন ফর্মুলাটা আমাকে বেশি ভ্যালু দেয় আর কোন ফর্মুলাটা আমাকে কম ভ্যালু দেয় সেটা জানতে হবে। মানে কোন ফর্মুলাটা একটু বেশি সেফ আর কোন ফর্মুলাটা একটু কম সেফ সেটা জানতে হবে আমাকে সেম লোডের ক্ষেত্রে, তাই তো? যে ধরুন আপনাকে সেম লোডের বেশি স্ট্রেস দেবে, সে আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেফের দিকে না আনসেফের দিকে? মানে ধরুন 100 লোড আসছে, তার জন্য সয়েলে হওয়া উচিত 50 স্ট্রেস। একটা ফর্মুলা আপনাকে দিচ্ছে 60 স্ট্রেস আর একটা ফর্মুলা দিচ্ছে আপনাকে 40 স্ট্রেস। কে আপনার ভালো করছে কে আপনার খারাপ করছে বলুন? বেশি যে দিচ্ছে স্ট্রেস সেই ভালো করছে। কারণ আমি ধরে নিচ্ছি আমার সয়েলের স্ট্রেসটা বেশি জেনারেট হচ্ছে, তাহলে আমাকে বেশি স্ট্রেসের জন্য বা বেশি লোডের জন্য ডিজাইন করতে হবে। তাহলে আমার ডিজাইনটা ওভার সেফ থাকছে, তাই তো? হ্যাঁ স্যার। আমার ডিজাইনটা ওভার সেফ থাকছে আমার। আমি যদি একটা সয়েলের লোড আমার জেনারেট হচ্ছে 50, আমি যদি 60 ধরে ডিজাইন করি তাহলে আমার কি হবে, সেভ হয়ে যাবে। কিন্তু আমি যদি 40 ধরে ডিজাইন করি তাহলে কি ফেল হওয়ার চান্স থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি এখান থেকেও বুঝতে পারবেন আমরা যে এই দুটো ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম ভ্যালু করেছি r = 0 তে, একটা জায়গাতে দেখুন ফর্মুলা দিয়ে কত পড়েছি মনে হয়? এইবার তো বললাম একটু আগে, বুসিন এক্স এর কত এসেছিল ভ্যালুটা? 0.4775 ইন্টু q/z²। দেখুন একটু উপরেই পড়িয়েছি, এই যে 0.4775 q/z², এই ম্যাক্সিমাম ভ্যালুটা এসেছিল। আর ওয়েস্টারগার্ডে কত এসেছে দেখুন পরের পাতাতে, 0.0888, তাই তো? এইটা এসেছিল এই রেডিয়ালে। ও না, এইটা না, এটা তো বুসিন এক্স এসেছিল। ওয়েস্টারগার্ডে এসেছিল এইটা 0.318। তাহলে 0.318 এই পয়েন্টের থেকে উপরে যাবে না নিচে যাবে বলুন? এই পয়েন্টের থেকে উপরে যাবে না নিচে যাবে? নিচে নিচে আসবে। নিচে আসবে। তাহলে এর ডায়াগ্রামটা এরকম হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে বুসিন এক্স এ কি আসছে, ম্যাক্সিমাম স্ট্রেস আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করবো? আপনাকে যদি দুটো ফর্মুলার মধ্যে ইউজ করতে বলে বোসেনিকটা ইউজ করতে হবে। বুসিন এক্স ইউজ করতে হবে আমাকে। এটা তাহলে মনে রাখতে হবে। তাহলে দেখুন এই যে পয়েন্টটা, যে পয়েন্টে দুটোর জন্য স্ট্রেস সমান, এর ভ্যালুটা কত আমরা করলাম একটুখানি, r/z = 1. যেখানে গিয়ে দুটো কার্ভই ক্রস করছে, সিমিলার এদিকেও তাই। বুঝলেন তো এই 1.52 মানে তফাৎটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনিশিয়ালি দেখুন, মানে আমি যত দূরে যখন যাচ্ছি তখন কিন্তু আমার ওয়েস্টারগার্ডে ভ্যালু বেশি দিচ্ছে, কিন্তু বুসিনেক্স এ কম দিচ্ছে। কিন্তু আমার দরকার কোন জায়গা, ম্যাক্সিমাম জায়গাটা। আমি যদি সেই হুম, জায়গাটা যদি হুম, হুম। ডিজাইন করি তাহলে বাকি সব জায়গা আমার সেভ হয়ে যাবে অটোমেটিক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্সিমাম যদি আমি ডিজাইন করি তাহলে যেটা দেখার হচ্ছে, একটু আমি 3টে পয়েন্ট লিখে দিচ্ছি তখন আমাকে একটু বলবেন, ঠিক আছে? এই 3টে পয়েন্টে মনে রাখা। r/z যখন 1.52 থেকে কম তখন কোনটা বেশি, কোন ফর্মুলাটা? r/z যখন 1.52 থেকে কম তখন কোন কার্ভটা বড় বড়, উপরেরটা না নিচেরটা? r/z = 0 কোন পয়েন্টটা বলুন আমাকে আগে?
আর বাই জেড ইকুয়াল টু 0 হচ্ছে এই পয়েন্টটা আমার। হ্যাঁ মানে আর বাই জেড 1.52 থেকে কম, তাহলে 1.52 হচ্ছে এই পয়েন্টটা। তাহলে কম মানে কি, আমাদের মাঝখানে এরকম কোনো জায়গাতে থাকবে, এরকম জায়গাতে, এরকম জায়গাতে। তাহলে এরকম জায়গাতে আমার কোন গ্রাফটা বড় হচ্ছে, উপরেরটা না নিচেরটা? উপরেরটাই তো হচ্ছে স্যার। উপরটা বড়। তাহলে সিগমা জেড বি বুসিনেক্স গ্রেটার দেন সিগমা জেড ওয়েস্টারগার্ড, ঠিক? তো ডাউন নেই তো, হ্যাঁ হ্যাঁ। আমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি। 2 নম্বর হচ্ছে আর বাই জেড ইকুয়াল টু 1.52, তাহলে তখন কি হচ্ছে, দুটো ইকুয়াল। সমান হচ্ছে দুটো, হ্যাঁ। কেন পড়ছি বলে দিচ্ছি, একটা এমসিকিউ আছে দেখবেন, ইউতে করতে গিয়ে দেখবেন এমসিকিউ গুলো আর আটকাবে না। যেটা দেন 1.52 গেলে কি হবে, মানে এরম জায়গাতে বা এরম জায়গাতে বা এরম জায়গাতে বা এরম 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 জায়গাতে কোনটা বড় হচ্ছে, ওয়েস্টারগার্ড বড় হচ্ছে তো। তখন ওয়েস্টারগার্ড। বড় মানে বুঝতে পারছেন তো, যে কোন গ্রাফটা ভ্যালু এখান থেকে এইটা হ্যাঁ আর এখান থেকে এইটা, এটাই বলতে চাইছি বড় মানে সিগমা জেড বি, ঠিক? তাহলে আপনাকে যদি জেনারেলি একটা কোশ্চেনে দেয় যে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, তখন আমরা কি বলবো, প্র্যাকটিক্যালি কোনটা ইউজ করি আমরা? বসে নি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা একটা ভালো এমসিকিউ। প্র্যাকটিক্যালি বুসিনেস ইজ প্রেফার্ড ওভার ওয়েস্টারগার্ড, এটা মনে রাখবেন। কারণ ম্যাক্সিমাম ভ্যালুটা আমার বুসিনেক্স বেশি দেয়, এটাই কনসেপ্ট। যে ম্যাক্সিমাম ভ্যালুটা যেহেতু বেশি দিচ্ছে, তাহলে আমি সেটাকে আমি যদি ডিজাইন করি, তাহলে বাকি সব পয়েন্টগুলো আমার কি থাকবে, সেভ থাকবে অটোমেটিক। ঠিক আছে? এটা হয়ে গেল। আর একটা জিনিস এখানে একটু বলে দিচ্ছি, জেনারেলি আমাদের, মানে এখানে উপরেই লিখে দিচ্ছি, প্র্যাকটিক্যালি বুসিনেক্স ওভার ওয়েস্টারগার্ড হচ্ছে, এটা তো বুঝে গেলাম। আর একটা যেটা বলা যায় মোর রিয়ালিস্টিক কোনটা হয়, লিখে দিচ্ছি এখানে। কয়েল আমাদের আইসোটপিক, মানে প্র্যাকটিক্যালি আইসোটপিক না নন আইসোটপিক বলুন তো? কয়েল আমাদের প্র্যাকটিক্যালি যে মাটিতে সয়েলটা আছে, সেটা আইসোটপিক না নন আইসোটপিক, বা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস, আমরা যদি এই দিকে আলোচনায় যাই। নন হোমোজিনিয়াস নন অবশ্যই স্যার। হোমোজিনিয়াস, প্র্যাকটিক্যালি নন হুম হুম হোমোজিনিয়াস, কিন্তু আমরা সেগুলো হুম কনসেপচুয়ালি বা অ্যাজাম্পশন ধরে চলি। হুম 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 তাহলে মোর রিয়েলিস্টিক হচ্ছে আমাদের ওয়েস্টারগার্ড, কারণ ওয়েস্টারগার্ডে আমাকে দেখুন নন আইসোটপিক ধরে চলছে ও। আর হুম 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 বুসিনেক্সে হুম। আমার আইসোটপিক হচ্ছে, আইসোটপিক তো আচ্ছা একটা দেখি। আইডিয়াল কন্ডিশন, আমাদের তো হ্যাঁ আইডিয়াল হ্যাঁ হ্যাঁ। কন্ডিশন তো ফিল্ডে পাই না। তাহলে মোর রিয়েলিস্টিক যদি বলে, তাহলে সেটা হচ্ছে ওয়েস্টারগার্ড। অ্যান্ড অ্যাকুরেসি, মোর রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাকুরেট, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু আমরা ধরে চলি বুসিনেক্সের, কারণ ও বেশি ভ্যালু দেয়। তাহলে আমি এর ডিজাইন করার বেশি। সময় আমি অ্যাকুরেসি দেখবো না, আমি কি দেখবো, আমার বেশি যাতে সেফ হয়, ঠিক। হুম। সেফটিটা আমার মেন। সেই ক্ষেত্রে বুসিনেক্স। তাহলে এই এমসি গুলো যেন ভুল না, হ্যাঁ, এগুলো যদি ইউটিউব প্রচুর কোশ্চেন আছে, দেখুন একবার পড়লেই আমরা ঠিক হয়ে যাবে। মোর রিয়েলিস্টিক বা অ্যাকুরেট যদি বলে, তাহলে আমি ওয়েস্টারগার্ড মারবো। প্র্যাকটিক্যালি কোনটা ইউজ করে, বুসিনেক্স বলো, বা দুটোর মধ্যে কোনটা প্রেফার করা হয়, প্রেফার যদি বলি তাহলে বুসিনেক্সই বলবো, কিন্তু কারণ কনজারভেটিভ রেজাল্ট দেয় আমাকে, যেটা আমরা এতক্ষণ ধরে বুঝি। বা ফ্যাক্টর অফ সেফটি কিসে বেশি থাকবে বলুন তো, ফ্যাক্টর অফ সেফটি কিসে বেশি, বুসিনেক্সে না ওয়েস্টারগার্ডে? বসে নিচ্ছে বেশি স্যার। হুম, কারণ যেহেতু আমি বেশি ধরে ডিজাইন করছি, তাহলে আমার কাছে একটা খেলার জায়গা আছে। আর লোড যদি কোনো রকম একটুখানি বেশি হয়ে যায়, তখনও ফেল করবে না সয়েলটা। তো হ্যাঁ। তাহলে এখানে পর্যন্ত হলো অনেকগুলো এমসিকিউ পয়েন্ট। এবার এই বুসিনেক্স থিওরিগুলোই আমরা যেহেতু পড়বো, কারণ আমরা ওটা নিয়েই চলি, তাহলে বিভিন্ন লোডের জন্য কি ভ্যালু হয় সেগুলো মনে রাখতে হবে। লাইন লোড, সার্কুলার লোড, এই লোড ওই লোড, গাদা আছে, এগুলো শুধু মনে রাখার কিচ্ছু না। তাহলে প্রথম কি পড়বো হচ্ছে ইউডিএল, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড ওভার সার্কুলার এরিয়া। পড়েছেন তো নিশ্চয়ই এগুলো, না সবাই? ফর্মুলাগুলো হয়তো মনে নেই এখন এই মুহূর্তে। তাহলে এর ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, এই যে পয়েন্ট হয়, সেটা কোন অ্যাঙ্গেল হয়, কি হয়, এই ভ্যালুগুলো শুধু মনে রাখতে হয়। এর আমি ফার্স্টে ফর্মুলাটা লিখছি, ভার্টিক্যাল স্ট্রেসে কে বি ইন্টু
জেড। আগেরটা কি ছিল? কেবি ইন্টু কিউ বাই জেড স্কোয়ার। তো এই যে ফর্মুলাটা ছিল সিগমা জেড ইকুয়াল টু কেবি ইন্টু কিউ বাই জেড স্কোয়ার, এইটা কোন লোডের জন্য অ্যাপ্লিকেবল বলুন তো? কোন লোডে গেছিলাম তখন? এটা তো স্যার বারটি কনসেন্ট্রেটেড লোড যেটা। হ্যাঁ, বা পয়েন্ট লোড, কনস্ট্যান্ট লোড বা পয়েন্ট লোডের জন্য এটা এই ফর্মুলা, যেটা না না গোলায়, হ্যাঁ, কোনটা কোন ফর্মুলার জন্য। তাহলে যখন আমি সার্কুলার লোড করবো তখন করবো কেবি ইন্টু জেড। তাহলে কেবির কি ফর্মুলা? কেবির ফর্মুলা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, মনে আছে কারো? ওয়ান মাইনাস কত হয়? ওয়ান বাই ওয়ান প্লাস আর বাই জেড স্কোয়ার, মানে ওখানে একটা ওয়ান মাইনাস হয়ে যায় এক্সট্রা বাই গুণের দুই। এইগুলো শুধু একটু মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে মুশকিল। ও কেবি ইন্টু কিউ, সরি 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 সরি, কিউ 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 হচ্ছে এই যে ইউডিএলটা, তার ভ্যালু, এই যে ইউডিএলটা বললাম না, ইউডিএল ওভার সার্কুলার এরিয়া, তাহলে এই ইউডিএল এর ভ্যালু হচ্ছে কিউ, কিউ ইন্টু কেবি। আর কেবি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর বাই জেড স্কোয়ার টু দি পাওয়ার 3 সেটা হয়ে গেল। তাহলে এবার কেস টু, কোনো ডিটেলে পড়ার দরকার নেই, এগুলো এগুলো শুধু ফর্মুলা মূল্যে কাজে হয়ে যায়। লাইন লোড, এবার বলবো লাইন লোড। লাইন লোড মানে কি? লাইন লোড মানে হচ্ছে পার্টিকুলার একটা ডাইরেকশন বরাবর ইউডিএল, যদি আমি বলি মানে শুন, এটা আমাদের সয়েল, হ্যাঁ, এবার একটা সারফেস আছে এখানে, যে সারফেসটা আমি কনসিডার করছি, এই সারফেসের একটা যদি ডাইরেকশন বরাবর আমার যদি লোড অ্যাপ্লাই করি আমি, এটা হচ্ছে লাইন লোড। এর এক্সাম্পল কি লাইন লোডের? মনে করে দেখুন, প্র্যাকটিক্যালি আমরা প্রচুর দেখি আমরা, যে একটা লেন্থ বরাবর প্রচুর লোড পড়ছে। প্র্যাকটিক্যালি ভাবুন তো, একটা লাইন বরাবর, যদি বলি একটা লাইন বরাবর লোড পড়ে কোথায়? এক হচ্ছে রেলওয়ে লাইন, বেস্ট এক্সাম্পল, তাই তো? রেল লাইনে একটা লাইনের উপর, মানে যে দুটো আমার রেলের পাত আছে তার উপরে তো পুরো লোডটা যাচ্ছে আমার, রেল লোডটা, তাই তো? আর একটা এক্সাম্পল হচ্ছে লং ব্রিক ওয়াল, সেটাও তাই। লং ব্রিক, এগুলো এই এক্সাম্পল গুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এখানে কি ভ্যালু হয়? সিগমা জেড ইকুয়াল টু কেবি ইন্টু কিউ বাই জেড, এই লোডটা ভ্যালু হচ্ছে কিউ, ঠিক আছে? এখানে কেবির কি ভ্যালু হয়? 2/পাই ইন্টু 1/1 প্লাস আর বাই জেড স্কোয়ার টু দি পাওয়ার 3 স্কোয়ার। সব ভুলে গেছি বলো না, ঠিক আছে? এবার হচ্ছে স্ট্রিপ লোডিং, কেস 3 তে, কেস 3 তে স্ট্রিপ লোডিং। স্ট্রিপ লোডিং মানে কি জিনিস মনে আছে কাউরির? স্ট্রিপ লোডিং মানে কি জিনিস? স্যার কন্টিনিউয়াস লোড। হ্যাঁ, কন্টিনিউয়াস লোড, কিন্তু একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি মনে আছে? মানে দেখুন, লাইন লোডটাও কন্টিনিউয়াস লোড আমার, স্ট্রিপ লোডিংটাও কন্টিনিউয়াস লোড, কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি? স্ট্রিপ লোডিং স্যার এর ইয়ে স্ট্রিপ হচ্ছে, হ্যাঁ বলুন। স্ট্রিপটা কি স্যার কম্বাইন্ড স্যার? না, এল ইজ মাচ মাচ গ্রেটার দেন বি, এটার কথা মনে হচ্ছে। মানে স্ট্রিপ লোডিংটা আমার যে জায়গায় অ্যাপ্লাই হচ্ছে সেই ক্ষেত্রে না লেন্থটা প্রচুর বড় তার উইথের থেকে, সেই ক্ষেত্রে আমরা সেটা স্ট্রিপ লোডিং বলছি, ঠিক আছে? ফুটিং এ পড়েননি স্ট্রিপ ফুটিং? স্ট্রিপ ফুটিং কোনগুলোকে বলে? যেটা আমরা ওয়ালের নিচে যে ফুটিং গুলো দিই সেটা তো নাকি? স্ট্রিপ ফুটিং করি আমরা, মনে নেই? তাহলে ডায়াগ্রামটা কিরকম হবে? তো আমি ঠিক করে রাখা যাচ্ছে না এখানে, ফটোগুলো নোটেতে দিয়ে দেবো, তখন দেখে নেবেন।
ফর্মুলাগুলো মনে রাখি। এখানেও সিগমা জেড ইকুয়াল টু কেবি ইন্টু কিউ। শুধু কেবির ভ্যালুগুলো দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। 1/পাই ইন্টু থিটা প্লাস সাইন থিটা। তাহলে থিটা কোন জিনিসটা? থিটা হচ্ছে এই যে যেখানে আমার জিরো হচ্ছে, এই ওভারঅল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে? এরপরে 4 নম্বর কেস হচ্ছে, এইটা একটু ইম্পর্টেন্ট। কেস 4, সব কিন্তু এগুলো বুসি এক্স এর জন্য পড়ছি আমরা, হ্যাঁ, ওয়েস্টারগার্ডের পড়ছি না। লোডিং ওভার রেক্ট্যাঙ্গুলার এরিয়া, মানে কি জিনিসটা? ধরুন একটা সয়েল আছে এখানে, এবার দিকটা এরকম যদি ভাঙেন আপনি, ধরুন আমার এই 4টে কর্নার আছে ABCD, ঠিক তো? মানে যেটা আমাদের যেটা প্র্যাকটিক্যালি বাড়ি ক্ষেত্রে হয় ধরুন। এবার ধরুন আমার এই A পয়েন্টের নিচে আমি যদি কোনো পার্টিকুলার জায়গাতে গিয়ে আমি যদি স্ট্রেস বার করতে চাই, মানে আমরা এই রেখাতে কি ধরি, সেন্টারে আমার লোড পড়ছে। তাহলে আমি যদি এই A পয়েন্টের নিচে গিয়ে আমি যদি স্ট্রেস বার করতে যাই, তাহলে কিভাবে বার করব? আমাকে তো কনভার্ট করতে হবে না, সেন্টার থেকে নিয়ে গিয়ে কর্নারটা বসাতে হবে, তাই তো? তাহলে এইগুলো বার করার ক্ষেত্রে কি করা হয় মানে মনে আছে কারণ কিভাবে করতে হবে এগুলো? আমরা কেউ পড়েছেন, বলতে পারবেন যে এগুলো কিভাবে করতে হয়? এটা বড় ফর্মুলা আছে এম আর এন দিয়ে, যদি মনে রাখতে না পারেন তাহলে বাদ দিয়ে দেবেন। সিগমা জেড ইকুয়াল টু কেবি ইন্টু কিউ। কেবির একটা বিশাল বড় ফর্মুলা আছে এম আর এন দিয়ে, সেটা এখন লিখছি না, ওটা নোটে দিয়ে দেবো। মেন যেটা এখানে পড়ার হচ্ছে আমার, মানে এটা কিভাবে করি আমি বলে দিচ্ছি, এটা ঠিক আছে? এবার ধরুন আমি এই জায়গাটা যদি 4টে ভাগে ভাগ করি, প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি। এবার কি করা যায়? দেখুন এই যে এবিসিডিটা আছে, জি, এই যে এবিসিডি ধরুন আছে ABCD, আমাকে যদি পার্টিকুলার একটা কোনো জায়গা যদি আমাকে লোডিং বার করতে হয় না, তাহলে আমরা কি করি, ওভারঅল জায়গা থেকে বাকি যে জায়গাটা আছে সেটা মাইনাস করে দিই। ABCD মাইনাস, ধরুন আমি এইটা করি এ, এখানে একটা পয়েন্ট দিই, ধরুন EFGH, তাহলে এখান থেকে AEO দিই, OF মাইনাস, যদি আমি OEBG করি মাইনাস OFDH করি, তাহলে আমি পাবো হচ্ছে আলটিমেটলি কি জিনিস, OGCH। মানে আমার এই যে জায়গাটা আছে তার লোডিংটা পাওয়ার জন্য আমার ওভারঅল এরিয়া মাইনাস যেটা বাকি আমার যে এরিয়াটা করছি, এইভাবে সেটাকে আমরা বাদ দিয়ে আমরা পার্টিকুলার একটা এরিয়ার আমরা স্ট্রেস গুলোকে বার করি। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা মনে হয় অনেকেই বাদ দিয়ে দেয় নাকি পড়ার সময়। ওই বোসেনিক আর ওয়েস্টারগার্ডের ফর্মুলাটা পড়ে স্যার আর কিছুই পড়িনি এটা, হ্যাঁ, আর এটাই তো ব্যাপার। অ্যাজাম্পশন। বাকি লোডিং গুলো তো অতটা আর কি মানে মনে রাখার জন্য, কারণ একই ফর্মুলা তো মুখস্থ থাকে না। তাহলে আমি জানি এগুলো তাহলে পড়াচ্ছি না, আমি এত ডিটেলে গিয়ে যেটা আমাদের লাগবে হচ্ছে নিউ মার্কস চার্ট, সেটা পড়িয়ে দিচ্ছি। ইকুইভ্যালেন্ট লোডের এগুলো লাগবে না, এইটা পড়িয়ে দিচ্ছি নিউ মার্কস ইনফ্লুয়েন্স চার্ট। এটা মনে হয় পড়েছেন আশা করি, তো এটা একটা দুটো MCQ আছে। একটু আইডিয়া আছে কাউকে এবার বলতে পারবেন, মানে কেউ আগে পড়েছেন বা কিভাবে করা হয়? এটা অনেক সময় দেখুন অনেকে ল্যাবে করায়, কেউ ল্যাবে করেছেন এটা কলেজে নিউ এটা মার্কস চার্ট দিয়ে? গ্রাফ এসে করা হয় না একটা হ্যাঁ হ্যাঁ, গ্রাফে কেউ করেছেন সার্কেল ল্যাবে? সার্কেল, ভুলে গেছি স্যার। স্যারকে লিখে এঁকে কলেজে মনে হয় করতেন, দেখবেন এগুলো। নিউ মার্কস হ্যাঁ। চার্টটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেট মেথড, ঠিক আছে? দাঁড়ান
তো হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড। তাহলে অ্যাপ্রক্সিমেট মেথড মানে কি হচ্ছে, আমি এখান থেকে অ্যাকুরেট রেজাল্ট তো পাবো না আমি। তাহলে আমি কেন করছি এই জিনিসটা? আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য। এখান থেকে আলটিমেট কি করা, একটা পার্টিকুলার এরিয়ার ওপর আমার যে স্ট্রেসটা আসছে সেটাকে আমরা মানে ইনডাইরেক্ট ক্যালকুলেট করার চেষ্টা করি, ঠিক আছে? এরও কিছু অ্যাজাম্পশন আছে, সেই আবার সেম অ্যাজাম্পশন, ওটা কি, সয়েল ইজ হোমোজিনিয়াস, সেমি ইনফাইনাইট, ইলাস্টিক অ্যান্ড আইসোটপিক। তাহলে সেই একই পয়েন্ট, এই চারটে পয়েন্ট তো মানে ম্যাক্সিমাম জায়গাতেই কমন। শুধু কোনো জায়গাতে দেখবেন আইসোটপিক আছে, নন আইসোটপিক আছে, এইটুকু আলাদা হয়। তাহলে এইটা আমার যদি আইসোটপিক হয় তাহলে নট অ্যাপ্লিকেবল ফর হচ্ছে আমার স্ট্র্যাটিফাইড সয়েল। স্ট্র্যাটিফাইড সয়েলটা আমার ইউজ করতে পারি না আমরা এটা, ঠিক আছে? এর একটা অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ হচ্ছে ডিফারেন্ট শেপের যদি এরিয়া থাকে, আমার লোডের এরিয়া, আমি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি লোডে ক্যালকুলেট করি। আমার মানে মেন জিনিস হচ্ছে, আমরা যখন তো যে কেসগুলো পড়লাম, দেখুন একটা পড়েছি সার্কুলার লোডিং, মানে সার্কুলার এরিয়াতে লোড হতে হবে। তারপরটা পড়লাম লাইন লোড, মানে একটা লাইনের ওপর হতে হবে। তারপরটা পড়লাম স্ট্রিপ লোডিং। তারপরটা পড়লাম আমরা রেক্ট্যাঙ্গুলার। এবার ধরুন আমার একটা এরিয়া আছে এরকম, ফিল্ডে ধরুন একটা বাড়ি করেছেন আপনি এরকম, মাঝখানে একটা সুইমিং পুল করেছেন, দিয়ে এরকম সেভ করেছেন আপনি। তাহলে এই যে এরিয়ার মধ্যে লোড আসছে, তার ডিস্ট্রিবিউশনটা মাটিতে কিভাবে যাবে, আমি কিভাবে করবো? আলটিমেটলি এই কারণটার জন্যই আমরা নিউমার্কস ইনফ্লুয়েন্স চার্টটা আমরা ইউজ করি, ঠিক আছে? মানে যে ক্ষেত্রে লোডেড এরিয়াটা বা লোডিং এরিয়াটা আমার কোনো পার্টিকুলার শেপে নেই বা ইরেগুলার শেপে আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে তার সেই কয়েলে আমি স্ট্রেস ডিস্ট্রিবিউশন করবো, এটা নিউমার্কস চার্ট দিয়ে আমাদের করা যায়, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেট। হতেই পারে আপনি একটা বাড়ি করেছেন, ধরুন এরকম একটা বাড়ি করেছেন, বাড়ির সামনে একটা এত বড় সুইমিং পুল করেছেন। তাহলে আপনার লোডেড এরিয়া কিরকম হলো? এই যে টপ ভিউ দেখি, এরকম একটা জায়গা, এটা বাড়িটা প্লাস এটা সুইমিং পুলটা। তাহলে এইটা লোড ডিস্ট্রিবিউশন কিভাবে করবেন, তাহলে সেটা আমরা বার করবো নিউমের সাথে। এখানে কি করা হয়, পুরো জায়গাটাকে একটা মাকড়সা জালের মতো একটা শেপেতে কনভার্ট করা হয়। মানে ধরুন আমি যদি এরকম ইয়ে করি, এগুলো সব সার্কুলার, হ্যাঁ, আমার ইয়েতে সার্কুলার হলো না, কিন্তু এগুলো সব সার্কুলার লাইন, হ্যাঁ, ইরেগুলার শেপ নয় কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে দুটো টার্ম ডিভাইড করা, একটা হচ্ছে এম, এমটা কি, নাম্বার অফ কনসেন্ট্রেটেড সার্কেল, আর এনটা হচ্ছে নাম্বার অফ রেডিয়াল লাইন। মানে কি, মানেটা বলে দিচ্ছি, মানে এই যে ধরুন আপনি একটা বাড়ি করেছিলেন, তার লোডিং এরিয়াটা ছিল আমার এরকম, ঠিক তো, এরকম লোডিং এরিয়াটা ছিল আমার। এবার যেটা করা হয়, এই লোডিং এরিয়াটাকে আমার গ্রাফে একটা স্কেলে কনভার্ট করা হয়, ঠিক আছে? স্কেলে কনভার্ট করলাম আমি, স্কেলে কনভার্ট করে আমি এর ওপর বসাবো, ঠিক এর ওপর। তাহলে কিরকম দেখতে হবে, আঁকার চেষ্টা করছি একটা, আঁকার এটা ধরুন এইরকম হবে দেখতে। আহ, চেষ্টা মানে কিছুটা চেষ্টা করলাম, হ্যাঁ, যতটা হলো, ঠিক। তাহলে এই একটা গ্রাফ আছে, মানে আমাদের গ্রাফ নর্মাল কেমন থাকে, চৌকো চৌকো গ্রাফ থাকে আমাদের, তাই তো, এরকম এরকম গ্রাফ থাকে আমাদের। তো এইটা একটা গ্রাফ তৈরি করা, যেখানে সার্কুলার লাইন আর রেডিয়াল লাইন দিয়ে তার উপর যে লোডিং এরিয়াটা থাকে, সেই লোডিং এরিয়াটাকে এর উপর বসানো হয়। বসানো হওয়ার পর কি করা হয়, এই এম আর এন এর ক্যালকুলেট করা হয়। তাহলে এম মানে কি, এম হচ্ছে আমার
নাম্বার অফ সার্কেল, তাহলে কটা সার্কেল এটা বিস্তৃত হয়েছে বলুন তো? কটা সার্কেলে আমার এই লাইনটা টোটাল ড্রয়িংটা বিস্তৃত হয়েছে, কতগুলো সার্কেল কভার করছে ড্রয়িং থেকে বলুন? তিনটে ছিল। তিনটে আমার। তাহলে এম আমি 3 বলতে পারি এখান থেকে। হুম। আর এন কত বলবো? এনটা কিন্তু কত বলবো? চারটে রেডিয়াল লাইন আছে। সব জায়গাতে কি সেম আসবে নাকি তাহলে? 4 আর 5? হ্যাঁ, সেটা হওয়া উচিত না হওয়া উচিত নয়? রেডিয়াল লাইন তো স্যার কমনই হয়ে যাচ্ছে মানে ওগুলো। এটা ডিপেন্ড করছে আমার গ্রাফ পেপারটা। মানে ধরুন গ্রাফ পেপার দেখবেন 2 রকম হয়। মানে ধরুন দেখবেন আপনারা ল্যাবেতেও দেখেছি, একটা গ্রাফ পেপার থাকে তার ঘরগুলো দেখবেন একটু বড় বড়। দেখেছেন? একটু বড় বড় ঘরগুলো থাকে। আর একটা গ্রাফ পেপার থাকে দেখবেন খুব মিহি মিহি গ্রাফ। মানে তার কি তার স্কেলটা খুব আরো আচ্ছা আচ্ছা। সংকীর্ণ আমি নিচ্ছি। তাহলে দু হুম হুম জায়গাতে হুম। তো আমার ঘরটা আলাদা হবে। তাহলে আমি এই সার্কেলটা কেমন এঁকেছি তার উপর ডিপেন্ড করবে আমার এনটা। তাহলে হ্যাঁ হ্যাঁ পার্টিকুলার হ্যাঁ এই হ্যাঁ। এই ক্ষেত্রে আমার এন হচ্ছে পট 1, 2, 3, 4 4টাকে কভার করছে আমার। 4 হুম হুম হুম। ধরুন এবার মানে আমি এটাই বলতে চাইছি, ধরুন এরকম যদি হয়, আমার এখান থেকে একটা লাইন আছে, এখান থেকে একটা লাইন আছে, এখান থেকে একটা লাইন আছে, এখান থেকেও একটা লাইন আছে। তাহলে তখন আমাদের কিন্তু নাম্বার হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? বা যেরকমই প্লট করবো তার উপর ডিপেন্ড করবে আমার, ঠিক আছে? তাহলে এই এম আর এম পেলাম, এখান থেকে যেটা পাওয়া হয় মেইনলি হচ্ছে আইএফ। আইএফটা কি? ওই ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সের যে ফ্যাক্টর। ফ্যাক্টর, সেইটা তার ফর্মুলা হচ্ছে 1/m ইন্টু এন, 1/m ইন্টু এন। তাহলে এই একটা ইনফ্লুয়েন্স লাইন আমি ভ্যালু পেয়ে গেলাম, তাই তো? তাহলে এখান থেকে আলটিমেটলি আমি কি চাই? ভার্টিক্যাল স্ট্রেস চাই সিগমা জেড ইকুয়াল টু কি পাই আমরা? এন ইন্টু আইএফ ইন্টু কিউ। কিউ কি হচ্ছে? এই এরিয়াটায় লোডিং। এবার এ আইএফ জেনে গেছি, আমার এন দরকার। এন কি জিনিস মনে আছে কারো? এন কি জিনিস? এন হচ্ছে ওই এরিয়াটা, আমার নাম্বার অফ এরিয়া অকুপাইড। নাম্বার অফ এরিয়া অকুপাইড ইন দ্য চার্ট। এটা মানে কি? আমি একটা অঙ্ক করাচ্ছি, দেখুন জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস বলে দিই, জেনারেলি করা কি হয়, জেনারেলি আমরা যে চার্ট গুলো নিই, মানে সেই চার্টে এম এর ভ্যালু থাকে হচ্ছে 10, মানে 10খানা সাইকেল থাকে, আর এন থাকে হচ্ছে 20টা। দাঁড়ান আমি একটা দেখি, ইয়েতে যদি থাকে গুগলে আমি দেখি চার্টটা কিরকম দেখতে হয়। এই যে দেখা যাচ্ছে তো সবার? হ্যাঁ। দেখতে পাচ্ছেন? এবার দেখুন এখানে দেখুন লেখা আছে ইনফ্লুয়েন্স ভ্যালু ইকুয়াল টু 1/005। 1/005 আমি যদি এরকম লিখি 1/m ইন্টু এন, তাহলে এর নিচে এম ইন্টু এন ইকুয়াল টু কত আসবে বলুন তো? একটু ব্যাক ক্যালকুলেশন করে আমাকে বলুন। দেখুন লেখা আছে ইনফ্লুয়েন্স ভ্যালু ইকুয়াল টু, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি কি বলতে চাইছি। মানে আমি বুঝবো কি করে যে ওইটা কতগুলো এম আছে কতগুলো এন আছে? আমি তো গুনতে পারি। যদি না গুনি, যদি না গুনি আমি, তাহলেও তো ক্যালকুলেট করতে পারি না? তাহলে কি লেখা ছিল আমার এখানে? ইনফ্লুয়েন্স ভ্যালু ইকুয়াল টু 0.005। সেটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1/m ইন্টু এন আইএফ, তাই তো? এম ইন্টু এন ইকুয়াল টু কত হবে বলুন তো? 1/005 মানে কত আসবে? 200। 200, তাই তো? ঠিক। এই যে দেখুন আমি লিখেছিলাম না এম ইন্টু এন ইকুয়াল টু 10 আর 20 হয়। দেখুন 10 ইন্টু 20 করলে দেখুন 200 আসবে। মানে কি বোঝাচ্ছে আমার? 10খানা সার্কেল আছে, 20খানা রেডিক্যাল লাইন আছে। এবার দেখি এখানে ছবিতে এবার আছে কিনা। এইটা, এই যে এখানে গুনুন 10টা সার্কেল আছে কিনা? 1, 2, 3, 4, 5, 6,
7 8 9 আর একটা কি আরেকটা কোথায় গেল নাকি? ওই দেখুন গুনতে ভুল করলাম। হুম, 2 3 4 5 6 9 আর একটা লাস্টের এই লাইনটা ধরেছে, এই চৌকোটাকে একটা লাইন ধরছে 10। আর লাইন দেখুন 20টা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20টা রেডিক্যাল লাইন আর 10টা সার্কেল আছে। এই লাস্টের বাউন্ডারিটাকে একটা সার্কেল ধরছে। তাহলে এই যে এরিয়া, এই এরিয়াটাকে নিয়ে আমাদের ওই এন বার করা হয়, ঠিক আছে? কিন্তু অঙ্ক করাচ্ছি দেখুন এখানে, আমরা বুঝতে পেরে যাবো, ঠিক আছে, কিভাবে করা হয়। একটু খাতায় আঁকুন, নিজেরা দেখুন করতে পারবেন এটা, মানে পাতি জিনিস। ঠিক আছে, এটা একটা এরিয়া লোডেড, আর পি এই পয়েন্ট আমার স্ট্রেস দরকার, জেড এখানে 15, ঠিক আছে, মানে 15 মিটার নিচে গিয়ে আমার স্ট্রেসটা দরকার। আর এর কিউ বলে দিচ্ছে আমাকে 100, ঠিক আছে, এইটুকু শুধু বলে দিয়েছে আমাকে। তা আমার কি হবে, আমি একটা সার্কেল নেবো, ফার্স্টে একটা সার্কেল আঁকবো আমি, মানে ওই নিউমার্ক চারটা আমি নেবো, আমি চারটাকে নিলাম। চার নেওয়ার পর কি করবো, আমি চার নেওয়ার পর আমি এটাকে আঁকবো, তাই তো? এই গ্রাফটাকে এখানে আঁকার মানে প্লট করার চেষ্টা করবো আমি। তাহলে ধরুন আমার প্লটটা আমার এরম হবে, এটা প্লটটা করার চেষ্টা করি আমি। হ্যাঁ, প্লটটা আমি করে দিলাম, এই প্লটটা এবার আপনারা এম আর এনটা বলুন, খালি হয়ে যাবে তাহলে। লাইনটা এঁকে দিই। বলুন এম কত আসবে এটা থেকে, আর এন কত আসবে? এম হচ্ছে কতগুলো সার্কেল কভার করছে আমার, 5টা আছে এখানে, 1 2 3 4 5। 1 2 3 4 5 পর্যন্ত কি যাচ্ছে? যাচ্ছে না তো, তার হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, এরিয়াটা যতটা স্যার কভার করবে ওই তো। হ্যাঁ, হুম ম্যাক্সিমাম যতটা কভার হুম, করছে আপনার এই এই আচ্ছা হ্যাচ আচ্ছা, পোর্শনটা, তাহলে 4 হবে। একটা, হ্যাঁ, দুটো, তিনটে, আর এইটা অর্ধেক আছে, মানে আমি ধরে নিলাম এটা, তাহলে 4টে। হুম হুম হুম, আর এনটা 1 2 3 4 যতগুলো আছে আমার কাটছেও, হ্যাঁ সেই হ্যাঁ, হিসাবে 4ই বলবো আমি। হবে। তাহলে 4ই হলো। তাহলে আইএফ কত হলো আমার? 1 বাই 1/16। 1 বাই 16। তাহলে একটা পয়েন্ট ভ্যালু আসবে, যাই হোক 0.067 করে, যা হোক তা আসবে ধরুন, তাহলে হয়ে গেল। এবার আমার যেটা মেন কাজ হচ্ছে এনটা বার করা। এনটা কিভাবে করা হয়, যে কতটা এরিয়া আমার ওটা অ্যাকচুয়ালি কভার করলো, মানে 100% এরিয়া কতটা কভার করলো, কতটা 50% এরিয়া কভার করলো, সেইভাবে আমার এন বার করা হয়, ঠিক আছে? কিভাবে করা হয় বলে দিচ্ছি। আপনি বলুন এইখানে কোন সার্কেলটা আমার 100%ই ওই হ্যাচের মধ্যে আছে বলুন? একবারে ছোট যেটা। একবারে ছোট, তাহলে 100% হচ্ছে একখানা। এবার যদি আমি বলি 75% কতগুলো আছে আন্দাজ করে, ওটা একটাই হবে পরেরটা। ওটাই মানে সেকেন্ডটা হতে পারে। হুম হুম হুম, 50% যদি আমি বলি, হ্যাঁ, মানে দেখুন এগুলো একটা। একটা, এটা পুরোটাই গ্রাফটা ঠিক আঁকলে আমি আমি সব একটা একটা করে ধরে নিচ্ছি এখন, ক্যালকুলেশন সুবিধা, ঠিক আছে? যেহেতু 4টে সাইকেল আছে, 4টেকে আমি এইভাবে ভেঙে দিলাম, যে এক 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 এক। তো এখান থেকে এরিয়া গুলো বার করে নেয়, আর কিছুই করা হয় না। যে আমরা ধরুন এই যে 6টা আছে, তাহলে মানে আমরা এইখানে কি জেড 15 মিটার ছিল, এবার এই যে সার্কেলটা আছে, ধরুন আমি একটা এরিয়া, ধরুন এইটার এরিয়া আছে 5 মিটার স্কোয়ার, এইটা আমি জয়েন্ট, তাহলে 100% এক, তাহলে এর এরিয়া কত হলো? 1 ইন্টু হ্যাঁ, 5 এর 0.75 একটা, তাহলে 0.75 ইন্টু 5, 50% হলে, যদি এবার 2 থাকতো তাহলে ইন্টু 2 করে দিতাম আমরা। এইভাবে করে করে এর এরিয়াটা বার করে নেওয়া হয়। দিয়ে এরিয়া বার করে ওই সিম্পল যে ফর্মুলা আমার দেওয়া ছিল সিগমা জেড এর,
n ইন্টু আইএফ ইন্টু কিউ। কিউটা জানি আমি, কিউ হচ্ছে 100, আইএফ পেয়ে গেছি, আর এনটা আমি এখান থেকে পেয়ে যাবো। এত কিছু না জানলেও আমাকে শুধু জানতে হচ্ছে নিউমার্কসটাকে এম কি, এন কি, আইএফ কি জিনিস, আইএফ কিভাবে বার করা হয়। আর ম্যাক্সিমাম একটা ড্রয়িং এর ক্ষেত্রে এইটা থাকে, এম হচ্ছে 10টা, এন হচ্ছে 20টা। এটা মানে এমসিকিউ থেকে মনে রাখা। মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ। মানে যদি কোনো জিনিস ইউতে করতে গিয়ে মনে হয় যে পড়াই নিয়ে আমি বোঝা যাচ্ছে না, তাহলে সেই জিনিসটা বলবেন, এটাকে আমরা পড়িয়ে দেবো আমি, ঠিক আছে? মোটামুটি এই চ্যাপ্টার যেটা আসে পড়িয়ে দিতে হবে। দেখবেন এর বেশি হয়তো কোশ্চেন থাকেও না এখানে, মানে যেটুকু পড়িয়েছি তার মধ্যে মোটামুটি থাকে। কিছু বলার আছে? তাহলে আজকে কাজে শেষ করে দেবো। আর একটা, হ্যাঁ, ওই রবিবার দিন কি টেস্ট দেবেন? তাহলে আবার একটা টেস্ট নিতাম। আমরা এতদিন একবার চ্যাপ্টার 1-2 দিয়েছিলাম, তাই তো? তারপর দিয়েছিলাম চ্যাপ্টার 1-2-3। তাহলে এবার দেওয়া যেতে পারে 1-2-3। 3 হচ্ছে ক্লাসিফিকেশন, 4 হচ্ছে ক্যাপিলারিটি, ক্যাপিলারিটি, আর কি ছিল, পারমিয়াবিলিটি। 5 ছিল সিপেজ। তাহলে সিপেজ পর্যন্ত দিয়ে দিন, তাই নাকি? কম্প্যাকশন বক্সন এগুলো পরে পড়াবো তাহলে, হ্যাঁ স্যার, পরে ঠিক মানে আছে। টেস্ট নেবো। মানে রবিবার দিন আবার ওই 10টা এরকম সময় ইয়ে করুন, 10টার সময় তাহলে টেস্ট। হুম হুম। ভালো করে থিওরি গুলো পড়ুন, কারণ মানে আমি যে কোশ্চেন গুলো করবো ওগুলো সব মেনলি থিওরি বেসে করবো, হ্যাঁ। মানে খুব নিউমেরিক্যাল হয়তো থাকবে না। মানে সেকেন্ড টেস্টে যেমন ছিল, ঠিক ছিল তো কোশ্চেন গুলো সেকেন্ড টেস্টে, হ্যাঁ হ্যাঁ স্যার। এই লেভেলেই কোশ্চেন গুলো দেবো। তো একটু ভালো করে থিওরি গুলো পড়বেন, যাতে ভালো করে কোশ্চেন গুলো, আর চেষ্টা করবেন নেগেটিভ মার্কিং যাতে না হয়, ঠিক আছে? তাহলে সিপেজ পর্যন্ত, আপ টু সিপেজ, মানে 6টা চলে আসবে। 5 তো এফেক্টিভ টেস্ট ছিল, 6 সিপেজ ছিল, আপ টু সিপেজ। সিপেজ পর্যন্ত একদম প্রথম চ্যাপ্টার থেকে, কিন্তু হ্যাঁ সবই একবার পড়তে হবে। প্রথম চ্যাপ্টার থেকে সিপেজ পর্যন্ত আবার রবিবার দিন তাহলে একটা টেস্ট নিয়ে নেবো, 10টা, 10:30 থেকে, 10টা থেকে নিয়ে নেবো একবারে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। যদি কিছু বলার থাকে বলুন। স্যার কাল তাহলে